তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আর লিখিত পরীক্ষায় যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দেবে। তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বচনের বিরোধিতা থেকে এসএকিউ। তো আমি তোমাদের এখানে 20টা প্রশ্ন নিয়েছি, যে 20টা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। এই প্রশ্নগুলো তোমরা উত্তর কিন্তু তোমরা জানো, কিন্তু বিষয় হচ্ছে এমনভাবে প্রশ্নগুলো এসেছে আমি এখানে নিয়েছি, মনে করো পরীক্ষায় আসবে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে তোমরা কিন্তু ভাববে যে প্রশ্ন খুব টাফ হয়েছে, আমার পক্ষে এটা উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি বচনের বিরোধিতা থেকে আমার এখন যে এক্সট্রা ক্লাসটা হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় মেইন ক্লাস কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। মানে মেইন ক্লাস কমপ্লিট মানে তোমার আমি বলতে চাচ্ছি যে আমার যে টিউশন, এটা ডিজিটাল ফিলোসফি টিউশন, এই যে টিউশনে যে আমার টিউশনে কি কি পড়ানো হয়েছে, যে যুক্তি অধ্যায় থেকে দেখছো এমসিকিউ এসিকিউ, এই যে যুক্তি অধ্যায় থেকে এরকম 12টা অধ্যায়, এই যে আমার টিউশন, যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো, যা পড়ানো হয় সেম জিনিস আমার টিউশনের ফ্রিতে সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি, নোট থেকে লজিক এমসিকিউ এসিকিউ সব কিছু, যেগুলো 80-তে 80 পাওয়া যাবে। কিন্তু বিষয় হচ্ছে তাহলে আমি এখন এক্সট্রা ক্লাস কেন করাচ্ছি? এক্সট্রা ক্লাস এই জন্যই করাচ্ছি যে প্রশ্নগুলো, যেহেতু এটা ফিলোসফির প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু ঘুরিয়েও আসে, এর ফলে কি হবে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে না। যার জন্য আমি কি করছি, আমি কিন্তু তোমাদের এখন কিন্তু এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় করাচ্ছি। তো আমি তোমাদের এটাই বলতে চাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় মেইন ক্লাস করে কমপ্লিট হয়ে গেছে, এখন আমার যা কিছু হচ্ছে সব এক্সট্রা ক্লাস। তো তোমরা কিন্তু মেইন ক্লাসগুলো ভিজিট করে নেবে, সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের যত এক্সট্রা ক্লাস সেগুলো করে নেবে, সঙ্গে এখন যেটা করাচ্ছি সেটা তো অবশ্যই করবে। আর খুঁজে যদি না পাও, আমি বলছি আমাকে কমেন্ট করবে, প্রতিদিন কমিউনিটি পোস্ট বলে যে অপশনটা আছে সেটাও চেক করবে, কারণ কমিউনিটি পোস্টে আমি কিন্তু প্রতিদিন যেগুলো মেন ক্লাস এক্সট্রা ক্লাস হয়ে গেছে কোনো একটা অধ্যায় মনে করো, সেগুলো একসাথে আমি শেয়ার করে দিই, কারণ এখানে যা কিছু ভিডিও হচ্ছে পুরোটা কিন্তু 2024 সালের জন্য, ঠিক আছে। আর মেইন ক্লাসগুলো হচ্ছে তোমার ভিডিওস যে অপশন আছে, চ্যানেলে ক্লিক করে ভিডিওস অপশনটা যে পাবে সেখানে গিয়ে ক্লিক করে পরপর কিন্তু এখন রিসেন্ট যে ভিডিওগুলো হচ্ছে, মানে প্রতিদিন যে আপলোড হচ্ছে, এগুলো তোমাদের একদম চূড়ান্ত প্রস্তুতির জন্য। প্রত্যেকটা অধ্যায় থেকে যত ধরনের মনে করো ঘুরিয়ে আসতে পারে, যেগুলো দরকার আমি সেগুলো কিন্তু করাচ্ছি। তো আমি এটাই বলতে যাচ্ছি যে মেইন ক্লাসগুলো কিন্তু সিরিয়ালি আছে, মানে একটু ভিডিওস অপশনে ক্লিক করবে, এখন যেগুলো পাবে সেগুলো সব এক্সট্রা ক্লাস, তার পেছনে একটু যাবে, এরকম করে কোনো শর্ট বাই কিছু করবে না, শুধু ভিডিওস অপশনটা ক্লিক করে স্ক্রল করতে থাকবে, দেখবে এক সময় যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায়, এই যে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ এরকম 12টা অধ্যায় নোট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট কিন্তু আমি করে দিয়েছি, সব কিছু। তো ওগুলো পড়বে, সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের এখন যেভাবে এক্সট্রা ক্লাস হচ্ছে সেগুলো করবে। মোট কথা এগুলো করলে তোমাকে কেউ আটকাতে পারবে না। একমাত্র আমার এই ডিজিটাল ফিলোসফি টিউশনে কিন্তু আমি ছাত্রছাত্রীদেরকে এইভাবে পড়াই, কারণ আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার কাছে অফলাইনে পড়ে, কিন্তু আমি সময় দিতে পারি না তাদেরকে পড়ানোর জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা অনলাইন করে দিয়েছি, যাতে অন্যান্য ইউটিউবের অন্যান্য অনলাইন স্টুডেন্টও যাতে এখানে ক্লাস করতে পারে। তাহলে কিন্তু তোমরা কি বললাম, সব ক্লাসগুলো করো। তো চলো, এই যে 20টা প্রশ্ন আমি নিয়েছি সেগুলো যদি সলভ করো, এই অধ্যায় থেকে যে তোমাদের 4 নাম্বার প্রশ্ন আসবে, এমসিকিউ আর এসিকিউ মিলে যে টোটাল 4 নাম্বার আসবে, তো আজকে আমি তোমাদের এসিকিউগুলো করাচ্ছি। তো তুমি কিন্তু উত্তর জানো, কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসলে তুমি উত্তর লিখতে পারবে না। কিন্তু এখন এই ভিডিও দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আমি 20টা প্রশ্ন নিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট। এই 20টা প্রশ্ন থেকেই তোমার প্রশ্ন ঘুরিয়ে আসলে এগুলো 100% তুমি উত্তর দিতে পারবে। তো এবার চলো দেখা যাক প্রশ্নগুলো, আমি লাইভ সলভ করে দেখাচ্ছি তোমাকে। তো প্রথম প্রশ্ন 20টা নিয়েছি আমি, 20টা লিখেছি, 20টা এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। যদি এগুলো সলভ করাটা তোমরা দেখো, এই ক্লাসটা পুরোটা কেউ আটকাতে পারবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমরা মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। আর যারা শুধু পাস করতে চাও, তারা আমি যা নোটপত্র দিয়েছি, তোমার যদি মনে হয় আমার 80 দরকার নেই, তাহলে তোমার হচ্ছে যা নোটপত্র দিয়েছি সেগুলো পড়ো, ব্যাস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর সাজেশনটা আলাদা করে শেয়ার দেখে নিও। তো বিষয় হচ্ছে এখন হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে, এক্সট্রা ক্লাস করানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষায় বসে না থাকা, মানে সেকেন্ডে উত্তর ধরে দেওয়া, আর হচ্ছে
তোমার উত্তরটা সঠিক উত্তর করা। তো দেখো প্রশ্ন 2 নম্বরে পরীক্ষায় তোমাদের যে 2 নম্বরের মানে 1 আর 2-এ 1-এ এমসিকিউ থাকবে, 2-এ এসিকিউ থাকবে। তো 2-এর প্রশ্নটা কিন্তু তোমরা এইভাবে পাবে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এরকম টোটাল কিন্তু 16টা প্রশ্ন থাকবে এসিকিউ। তো এমসিকিউ যেমন তোমাদের প্রশ্ন থাকবে 24টা রাইট করতে হবে, ঠিক তেমনি এসিকিউ তো 16টা রাইট করতে হবে। তো নিশ্চয়ই 16টা প্রশ্ন একটা অধ্যায় থেকে থাকবে না। তো এই অধ্যায় থেকে টোটাল তোমাদের 4 নাম্বার থাকবে, 2 নাম্বার হচ্ছে এমসিকিউ আর 2 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের এসিকিউ। তো এরকম টোটাল 4 নাম্বার থাকবে। তো এসিকিউ থেকে যেগুলো আসবে সেগুলো এসিকিউর মধ্যে ঢুকে যাবে, আর যেগুলো এমসিকিউ থেকে আসবে সেগুলো এমসিকিউতে ঢুকে যাবে। তো বিষয় হচ্ছে আমার কিন্তু একবারই তো 16 নাম্বার কোন একটা অধ্যায় থেকে পাওয়া যাবে না। তো বিষয় হচ্ছে সবগুলো আমাকে পড়তে হবে ভালো করে, যাতে আমি 16 নাম্বারই 16 পাই। তো এই জন্য আমি তোমাকে আইডেন্টিফাই করে দিলাম যে 2 নাম্বারের প্রশ্নের মধ্যেই এসিকিউগুলো থাকবে। তো প্রশ্নগুলো এরকম হবে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, এরকম 16টা প্রশ্ন থাকবে এসিকিউ। বুঝাতে পারলাম? তাহলে আমি 16টা প্রশ্নের জায়গায় আমি কিন্তু 20টা নিয়েছি, তাই বলে এই 20টা প্রশ্ন কিন্তু তোমাদের এসিকিউতে থাকবে না, কারণ এখান থেকে 2টাই প্রশ্ন আসবে, কিন্তু রাইট তো করতে হবে, কিন্তু পরীক্ষায় 16টা এসিকিউ লিখতে হবে, আমি সেটাই তুলে ধরেছি। বুঝাতে পারলাম? চলো এবার প্রশ্নে আলোচনা করা বচনের বিরোধিতা থেকে। কি প্রশ্ন দেখো, কোন সবার আগে আমি একটা কথা বলছি, বচনের বিরোধিতা থেকে মূলত আমাদেরকে 2টা ছক আছে, যেই 2টা ছক থেকে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা করার পর থেকে কি হলো, তোমাদের আমি এমসিকিউ এসিকিউ যা লিখে দিয়েছি, আরেকটা যেটা এক্সট্রা ক্লাস করে দিয়েছি, এর ফলে এক্সট্রা ক্লাস এখন যেটা করাচ্ছি, এর ফলে ওই যে ক্লাসগুলো একদম জলের মতো হয়ে যাবে, আর প্রশ্ন ঘুরিয়ে আসলো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো নিজেরাই ক্লাস করো, নিজেরাই বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে তোমরা। তো প্লিজ হচ্ছে নিজে ক্লাস করে সঙ্গে বন্ধুদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও, কারণ তাদেরও ভালো রেজাল্ট হোক। ঠিক আছে? প্লিজ শেয়ার করবে। দেখো, কোন বিরোধিতায় 2টি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? এগুলো কিন্তু তোমরা উত্তর জানো, কিন্তু প্রশ্নটা এমনভাবে করেছে, আমি কিন্তু সব এমসিকিউ তো সব লিখে দিয়েছি, কিন্তু আমি এখন এক্সট্রা ক্লাস কেন করাচ্ছি? এক্সট্রা ক্লাস এই জন্যই করাচ্ছি যে এই এক্সট্রা ক্লাসটা যদি না করাই, তাহলে তোমরা যে মানে শুধু মুখস্থ বিদ্যা করার যে একটা চেষ্টা করো, সেটা যে তোমাদের মানে একটু কঠিন হয়। তো এখন ক্লাসটা করলে তোমাদের একদম জলের মতো হয়ে যাবে, তাহলে এর ফলে কি হবে, তোমরা জিনিসটা বুঝে পড়বে, আর যার ফলে উত্তর লিখতে সুবিধা হবে এবং নাম্বারটা তোমাদের বেশি আসবে। ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, কোন বিরোধিতা 2টি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? অত চাপ নেওয়ার কিছু নেই, আমি তোমাদের আগে হচ্ছে একটা ছক আগে আমি তোমাদের করে দিচ্ছি। একটা ছক আগে এই প্রশ্নে যে ছকটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ছকটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ছকটা কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ কিন্তু করতেই হবে। ঠিক আছে? তারপর যত প্রশ্ন আমি লিখেছি সবগুলো লাইভ সলভ করে দেখাবো। এরকম একটা ছক নিতে হবে। ঠিক আছে? এই ছকটা নিতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এর আগেও আমি ছকের ক্লাস করিয়েছি, কিন্তু আজকে প্রশ্ন দিয়ে আমি তোমাদের ক্লাস করাচ্ছি। এই ক্লাসটা করার পর থেকে যত তোমার আমার মেইন ক্লাস হয়েছে আর সঙ্গে এক্সট্রা ক্লাস, আজকে এই ক্লাসটা সবগুলোকে তোমাদের একদম জলবাদ করে দিবে। আর প্রশ্ন আর ঘুরিয়ে আসলে এর মধ্যে থেকে আসবে, কোনো প্রশ্ন ঘুরিয়ে আসলে পারবে না, এটা হতে পারে না। তো দেখো, এরকম একটা ছক নিলাম। তো প্রথম এই যে এ বচন নাম দিলাম, এ পাশে ই নাম দিলাম, হ্যাঁ, আর এ পাশে নাম দেবো আই, আর এ পাশে নাম দেবো ও। বুঝতে পারলাম? এ ই আই ও। তাহলে এই যে এ ই আই ও, এই এ বচন আর ই বচনের মধ্যে যেটা নাম হবে সেটার নাম দেবো বিপরীত বিরোধিতা। হ্যাঁ, এটার নাম হবে বিপরীত। শুধু নামগুলো মনে রাখবে, বিপরীত কোন দুটোর নাম সেটা খালি মনে রাখবে। বিপরীত বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা মনে রাখবে। ঠিক আছে? এই যে এ বচন আর ই বচনের মধ্যে যেটা নাম, সেই সম্পর্কটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। এ ই আই ও, এইভাবে মনে রাখবে। ঠিক আছে? বিপরীত বিরোধিতা। মন দিয়ে ক্লাসটা করো, কেউ আটকাতে পারবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে। আমি 100% বললাম 80-তে 80, কারণ প্রচুর স্টুডেন্ট 80-তে 80 পেয়েছে আমার, তোমরাও পাবে। আশা করি ক্লাসের ধরন দেখলে বুঝতে পারবে তোমরা। বিপরীত বিরোধিতা। এবার হচ্ছে এই যে আই বচন আর ও বচন, এটার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। অধীন, নামগুলো মনে রাখবে। হ্যাঁ, অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা,
অধীন বিপরীত বিরোধিতা। এটা বিপরীত বিরোধিতা আর এর তার সাথে শুধু শব্দটা যোগ করবে অধীন বিপরীত, তাহলে এটা একই নাম হয়ে গেল। ঠিক আছে, এটা বিপরীত আর এর সাথে শুধু অ্যাড করবে অধীন বিপরীত। তাহলে বিপরীত বিরোধিতা কোন দুটি বচন হয়ে গেল? এ এবং ই এর মধ্যে যেটা নাম সেটা নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। মানে এই ছকটা মাথার মধ্যে ইমাজিন করে নিবে যে এই ছকটা এরকম ছক, বিরোধিতার এরকম ছক, এটার এর মধ্যে সম্পর্ক, এটার এর মধ্যে সম্পর্ক। তাহলে উপরের দুটো নাম সেটা বিপরীত বিরোধিতা আর এই দুটো যে নাম সেটা হচ্ছে অধীন বিপরীত। বুঝতে পারলাম? এবার নেক্সট হচ্ছে এই যে এ এবং আই, যে ই আর ও, এই ছকটা এই যে নামগুলো এই দুটো পাশের নামটা হচ্ছে অসম বিরোধিতা। এটার নাম হচ্ছে অসম বিরোধিতা। খুবই ইন্টারেস্টিং, অসম বিরোধিতা। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা হচ্ছে অসম বিরোধিতা, এটা অসম বিরোধিতা। এটা এই পাশে যেমন অসম বিরোধিতা, সেম নাম হচ্ছে এই পাশেও অসম বিরোধিতা। অসম বিরোধিতা। এইভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা করবে, প্রত্যেকটা ক্লাস যা যা করাচ্ছি কেউ আটকাতে পারবে না। জলবাদ, প্রশ্ন দেখলে সেকেন্ডে উত্তর করবে। অসম বিরোধিতা, এটা অসম বিরোধিতা হলো এই যে এই কোণ, এবার এই যে এই কোণ আর এই যে এই কোণ, এই যে এই কোণে আর এই কোণ, তাহলে এই কোণটা কি? এ থেকে ও এ আসলো আর এই যে ই থেকে আই আসলো। যে এই কোণে কোণে সম্পর্কটার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর এই কোণে কোণ নামটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। কি নাম বললাম? বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে, এটার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরুদ্ধ সেম নাম এই পাশেও বিরুদ্ধ বিরোধিতা। বুঝতে পারলাম? এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এই ছকটা মনে রাখলে এইবার যে প্রশ্নগুলো দেখবে একদম জলভাত হয়ে যাবে। তাহলে কি বললাম? এ বচন ই বচনের মধ্যে যেটা নামটা ইমাজিন করে নাও, বা নামটা মনে না থাকলেও তোমরা খাতার মধ্যে একটা রাফ খাতা লিখে নিবে, রাফ খাতা নিয়ে প্রশ্নগুলো মানে আইডেন্টিফাই করবে। তাহলে এ বচন ই বচনের মধ্যে নাম কি? বিপরীত বিরোধিতা। আই আর ও এর মধ্যে নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। যে এই কোণ, এই যে নিচে আর এই পাশটা আর এই পাশটার নাম হচ্ছে অসম বিরোধিতা। এই কোণ থেকে আর এই কোণ থেকে নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই জিনিসটা ছকটা হচ্ছে মাথার মধ্যে তোমরা ইমাজিন করে নেবে। ঠিক আছে, যে ছকটা কেমন, কোথায় কোন নাম আছে, পড়াশোনাটা ওইভাবে করবে। ঠিক আছে, চোখটা বন্ধ করলেই যেন চোখের মধ্যে ভাসে, মানে ছবিটা ভাসে, তাহলে তোমাদের সব কিছু পরীক্ষার সময় সব মনে পড়বে। ঠিক আছে, তো পড়াশোনাগুলো এইভাবে করবে। তাহলে বিরুদ্ধ হলো। এবার ছকটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো প্রশ্নগুলো, তাহলে ভেরি ইন্টারেস্টিং প্রশ্নগুলো। তোমরা এবার দেখো জলবাদ হয়ে যাবে। দেখো, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? এবার দেখো, আমি কিন্তু বচন অধ্যায়, আমি আগেও বলেছিলাম যে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু শোনো, পরীক্ষায় কিন্তু র্যাঙ্ক করতে গেলে, পরীক্ষায় ভালো নাম্বার যদি মানে তুলতে হয় তাহলে কিন্তু একটু পড়তে হয়। ঠিক আছে, অত ওই, আর যদি তোমার মাথার মধ্যে মানসিকতা থাকে আমি শুধু পাস করব, তাহলে আমি যা যা লিখে দিয়েছি, যেগুলো আমি করে দিয়েছি সেগুলো পাস তো করবে মিনিমাম। বললাম তো, মানে তুমি যদি মাধ্যমিকের 3rd ডিভিশনও পাও, তুমি 70 পাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। যা লিখে দিয়েছি, যেগুলো পড়লে তুমি 70 পাবে, একদম 100% 70 পাবে। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে তোমাকে তো র্যাঙ্ক করতে হবে, ভালো নাম্বার তুলতে হবে, তো বুঝে পড়তে হবে। প্রশ্ন ঘুরিয়ে আসলে কি করবে? ঘুরিয়ে আসবে না তা তো বলা যাবে না, প্রশ্ন ঘুরিয়ে আসলে কি করবে তুমি জানো তো। প্রশ্ন ঘুরিয়ে আসলে তার জন্য তো আমি এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, তাহলে তার জন্য কি করতে হবে? একটু পড়তে হবে। তো বুঝতে পারলাম? এবার দেখো, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? দেখো, আমরা গুণ পরিমাণ ব্যাপারটা তো আমরা জানি। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে তোমার গুণ অনুযায়ী বচন দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক আর একটা নয়ার্থক। সদর্থক বচন গুণগুলি যেগুলো হচ্ছে তোমার এ বচন আর হচ্ছে আই বচনের মধ্যে সম্পর্ক। আর পরিমাণ, আচ্ছা ঠিক আছে লিখে দিই, তাও আবার তোমাদের মনে হয়, না হলে আবার দেখবা এখানে ক্লাস করতে গিয়ে সেটা আবার ভুলে যাবে, তাও সেটাও আমি লিখে দিই। আমার আবার ক্লাসের ধরন আলাদা তো। তো গুণ অনুযায়ী বচন হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে সদর্থক, তাহলে লিখে দিলাম তোমার। ঠিক আছে, সদর্থক বচন, সদর্থক, আর এটা হচ্ছে নর্থক, সদর্থক বচন কোনগুলি? এই সদর্থক বচন হচ্ছে এ বচন আর হচ্ছে আই বচন। আর নর্থক বচন কোনগুলি হচ্ছে, এটা তো দেখো এই ক্লাসটা কিন্তু আগের ক্লাস, কিন্তু তবু আমি তোমাদের রিমাইন্ড করার জন্য আমি কিন্তু এই জিনিসটা লিখে নিচ্ছি। কিন্তু এই ছকটা কিন্তু এখানে কিন্তু মনে করতে হবে। এই ছকটা কিন্তু এই ক্লাসের ছক না, কিন্তু এটা কিন্তু আমি ওই যে বললাম
বচন মানে তো ফিলোসফি ক্লাসটা সবগুলোর সাথে রিলেটেড আছে, এবার তোমাকে তো মনে তো করতেই হবে। আর নর্থ কী ছিল, নর্থ ছিল ই আর হচ্ছে ও, ঠিক আছে। আর পরিমাণ অনুযায়ী কি বলছিলাম, পরিমাণ অনুযায়ী দেখো পড়াশোনাটা কিন্তু সব কিছু রিমাইন্ড করে নিতে হবে। দেখো পরিমাণটাও এখানে কাজে লাগবে। পরিমাণ অনুযায়ী কি, একটা হচ্ছে সামান্য বচন, হ্যাঁ একটা সামান্য, একটা হচ্ছে বিশেষ। এই সামান্য বচন কোনগুলি ছিল, এই যে এ আর ই ছিল না, আর বিশেষ বচন কোনগুলি ছিল আই আর ও। তো এগুলো মনে রাখ, এগুলো হচ্ছে বচন অধ্যায়ের, কিন্তু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার প্রশ্ন কি বলছে, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে। তো কোন বিরোধিতায়, পরিমাণ মানে কি, পরিমাণ অনুযায়ী আমরা পরিমাণ মানে কি বুঝি, পরিমাণ মানে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার, দুই প্রকার। কি কি, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। তো পরিমাণের পার্থক্য কি, ভালো করে দেখো, কোন বিরোধিতায় পরিমাণের পার্থক্য থাকে। এখানে প্রশ্নটা কি বলছে, কোন বিরোধিতায় দুটি বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে। তার মানে পরিমাণের পার্থক্য কোথায় থাকে, ভালো করে তোমরা দেখো যে পরিমাণের পার্থক্য কোথায় থাকে। এবার ভালো করে, কোন বিরোধিতায়, বিরোধিতা তো চারটা, একটা বিপরীত বিরোধিতা, একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, একটা হচ্ছে অসম বিরোধিতা, আর এটা অসম বিরোধিতা, একটা বিরুদ্ধ বিরোধিতা। তো ভালো করে দেখো পরিমাণের পার্থক্য, পরিমাণ মানে কি, পরিমাণ মানে এই যে বলছে পরিমাণ নিয়ে বচন দুই প্রকার, একটা সামান্য বচন, একটা যে বিশেষ বচন। পরিমাণের পার্থক্য ভালো করে দেখো, এই যে এ বচন আর আই বচন, এই যে ই আর ও, এই দুটা, এই লাইনটার মধ্যেই একমাত্র অসম বিরোধিতার মধ্যেই পরিমাণের পার্থক্য থাকে। এবার তোমাদের প্রশ্ন, স্যার কেন, উত্তর কিন্তু এটা এসে কিউতে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটা বলবে, উত্তরটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে কোনো অপশন থাকবে না, এসে কিউতে কোনো অপশন থাকবে না, এখানে কিন্তু উত্তরটা তোমাদের লিখতে হবে অসম বিরোধিতায়। এবার প্রশ্ন হলো কেন, এটা কিন্তু তোমরা কিন্তু জানো, কিন্তু তোমরা বুঝতে পারছো না। ভালো করে দেখো, অসম বিরোধিতা ভালো করে বোঝার চেষ্টা করো। এ বচনটা কি, এ বচনটা কি, আর আই বচনটা কি, ভালো করে দেখো। তো এই যে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার বলছিলাম, সামান্য বচন আর বিশেষ বচন বলছিলাম না। তো সামান্য বচনে এ বচনটা কি, এ বচনটা সামান্য বচন, ই বচনটা সামান্য বচন। আর বিশেষ বচনটা কি, আই বচনটাও বিশেষ বচন, আর ও বচনটাও বিশেষ বচন। তো ভালো করে দেখো এখানে যে সম্পর্কটা আছে, এই যে এ পার্থক্যটা কি আছে, এ বচন আর আই বচন। তো এখানের মধ্যে যে দুটো নামটা কি, অসম বিরোধিতা। তো অসম বিরোধিতা, এ বচন তো এদিকে সামান্য বচন, আর আই বচনটা এদিকে বিশেষ বচন। তাহলে পার্থক্য হলো না, কিসের পার্থক্য হলো, পরিমাণের পার্থক্য। একটা নিয়েছে সামান্য বচন আর একটা নিয়েছে বিশেষ বচন, দুইটা মিলে নামটা কি হয়েছে, দুইটা মিলে নামটা কি হয়েছে, অসম বিরোধিতা। তাহলে বোঝা গেল তো পরিমাণের পার্থক্য। সেম কেস, শুধু এটা না, এই পাশেও দেখো ই বচনটা এদিকে কি, ই বচনটা আর ও বচনের মধ্যে কি নাম আছে, অসম বিরোধিতা। এদিকেও ভালো করে দেখো তো, ই বচনটা কোথাকার ছিল, সামান্য বচনের, আর এদিকে ও বচনটা কোথাকার ছিল, বিশেষ বচনের। এই জন্য আমি এই ছকটা নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এগুলো তো অ্যাকচুয়ালি আগের অধ্যায়, কিন্তু ফিলোসফিতে ওই যে আমি বললাম সব কিছুই কাজে লাগবে, বচনও কাজে লাগবে, সব কাজে লাগবে। শুধু আমি আপাতত এটা নিলাম কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভালো করে দেখো, এখানে দেখো ও বচনটা হচ্ছে বিশেষ বচনের, আর এদিকে হচ্ছে ই বচনটা কি, ই বচনটা এদিকে সামান্য বচনের। তাহলে এখানেও কিন্তু পরিমাণের পার্থক্য আছে। পরিমাণ মানে কি, কারণ পরিমাণ অনুযায়ী বচন তো দুই প্রকার ছিল, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। বুঝতে পারলাম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার বাকিগুলা পরিমাণের পার্থক্য নাই না, এগুলো এটার ক্ষেত্রে পরিমাণের পার্থক্য নেই, এক একটার ক্ষেত্রে এক এক রকম। তো সব ধরনের প্রশ্নই আছে, তার জন্য তোমাকে অত মানে চিন্তা করার দরকার নেই। আমি আছি, সব প্রশ্নই তোমাদের ডিটেলসে আমি এমনভাবে প্রশ্ন সেট করেছি, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম অসম বিরোধিতা, এই উত্তরটা কি হবে তাহলে, অসম বিরোধিতার মধ্যে কিসের পার্থক্য আছে, পরিমাণের পার্থক্য আছে। বোঝা গেল কেন পরিমাণের পার্থক্য, কারণ এ বচনটা তো সামান্য বচন ছিল, আর এদিকে আই বচনটা কি ছিল, বিশেষ বচন। তাহলে পার্থক্য হলো না, একটা নিজে সামান্য বচন, একটা নিজে বিশেষ বচনের, মানে এই দুটার মধ্যে যে সম্পর্ক নাম দিয়েছে, সেটার নাম কি দিয়েছে, অসম বিরোধিতা। সেম কেস, এদিকেও ই বচনটা কি সামান্য বচনের, আর এদিকে ও বচনটা কি সামান্য বিশেষ বচনের। তাহলে এই দুটার মধ্যে নাম কি, অসম বিরোধিতা। তাহলে পার্থক্যটা কি হলো, হচ্ছে পরিমাণের পার্থক্য। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা পরীক্ষা যদি আসে, তোমরা কিন্তু জানতে, আমার মেইন ক্লাসের ক্লাসগুলো আছে, দেখবা অন্য প্রশ্ন আছে, মনে করো পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসলে কি হবে। তাহলে বুঝতে পারলাম। এবার যদি সরাসরি বলতো যে বিপরীত বিরোধিতায়, মানে সরাসরি আমি লিখে দিয়েছি যে এ বচন আর আই বচনের মধ্যে কি সম্পর্ক, তাহলে সরাসরি যদি তোমরা বুঝে যেতে অসম বিরোধিতা। কিন্তু এই প্রশ্নটাই ই বচন এবং ও বচনের মধ্যে কি সম্পর্ক, তাহলে তো সরাসরি তোমরা বলে দিতে হচ্ছে অসম বিরোধিতা, কিন্তু প্রশ্নটা দেখো ঘুরিয়ে আসে। এবার যদি বলতো যে এ বচন এবং আই বচনের মধ্যে যে পার্থক্য, সেটা কিসের পার্থক্য, তাহলে অসম পরিমাণের পার্থক্য।
বুঝতে পারলাম? তাহলে এই প্রশ্নটা দেখো কতভাবে ঘুরে আসলো। কোন বিরোধিতার দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? পরিমাণের পার্থক্য মানে মনে রাখবে পরিমাণের পার্থক্য একমাত্র অসম বিরোধীতে থাকে। অসম এই পাশের লাইনটাও হয়, এই পাশের লাইনটা হয়। বুঝতে পারলাম? তাহলে ক্লিয়ার হয়ে গেল। এটার উত্তর কি হবে? পরিমাণের পার্থক্য, এটা অসম বিরোধিতা। চলো নেক্সট প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আজকে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের, আমি ওই জন্য বললাম এমনভাবে প্রশ্নগুলো সেট করেছি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরিমাণ বলতে শুধুমাত্র অসম বিরোধিতায় পার্থক্য, নেক্সটটা কিন্তু না, পরিমাণ মানে ওই দুটার মধ্যেই থাকে। নেক্সট প্রশ্ন, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে? এবার দেখো এটা আলাদা, আগেরটা কি প্রশ্ন ছিল? পরিমাণে পার্থক্য থাকে। এবার প্রশ্নটা কি? কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে? এবার আবার বলছে গুণের পার্থক্য। সাধারণ দৃষ্টিতে কি পরীক্ষা তোমাদের মনে হতে এই প্রশ্নটা আমি করে আসি তাহলে এটাই উত্তর দিই? না, ভালো করে দেখো, একটু আলাদা। এটা বলছে পরিমাণের পার্থক্য আর এটা বলছে গুণের পার্থক্য। প্রশ্নটা কিন্তু একই। ভালো করে তো, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে? আর এখানে প্রশ্ন আছে কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে? ভালো করে দেখো এটার উত্তর এবার কি হয়। এবার দেখো ভালো করে দেখো তো তোমরা, পরিমাণের পার্থক্য এটা বুঝাতে পারলাম। এবার গুণের পার্থক্য, প্রশ্নটা বলছে কোন বিরোধিতায়। যখনই বলবে এই ধরনের প্রশ্ন, দেখো এখানে তো আমি পরীক্ষায় এখন তো আমি তোমাদের এখানে আইডেন্টিফাই করে দিয়েছি বচনের বিরোধিতায় বলে দিয়েছি, ওই জন্য তুমি বুঝতে পারছো বচনের বিরোধিতা এগুলো প্রশ্ন। কিন্তু পরীক্ষায় তো আর লিখে দিবে না যে এটা বচনের বিরোধিতা থেকে, এটা বচন থেকে, সেটা তো আর বলবে না, সেগুলো প্রশ্ন দেখেই তোমাদেরকে বুঝতে হবে। তো যখনই মনে রাখবে যে এই ধরনের বিরোধিতার কথা বলবে তখনই বুঝে যাবে যেটা হচ্ছে বচনের বিরোধিতার প্রশ্ন, ঠিক আছে? আর বিরোধিতার প্রশ্নগুলো এই ধরনেরই হয়, সম্পর্ক এর মধ্যে সম্পর্ক জানার চেষ্টা করবে। বুঝতে পারলাম? বিরোধিতা মানে এই বচনের বিরোধিতার কথাই বলছে। তো এবার প্রশ্নটা কি? কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে গুণের সম্পর্ক বা পার্থক্য? এটা ভালো করে দেখো। যাই হোক, এটা তো আর হবে না, কারণ অসম বিরোধিতা তো পরিমাণের পার্থক্য, তাহলে ক্লিয়ার হয়ে গেল। গুণের পার্থক্য ভালো করে দেখো, এই যে এ বচন আর ই বচনের মধ্যে কিসের পার্থক্য আছে? ভালো করে দেখো তো, এ আর ই, এখানে গুণের পার্থক্য। কারণ এই যে এ বচনটা হ্যাবাচক আর ই বচনটা কি নাবাচক, আই বচনটা কি হ্যাবাচক আর ও বচনটা কি নাবাচক। তাহলে এই যে বিপরীত বিরোধিতার মধ্যে ভালো করে দেখো গুণের পার্থক্য আছে। আর অধীন বিপরীত বিরোধী কি আছে? এখানেও কিন্তু হচ্ছে তোমাদের গুণের পার্থক্য আছে। বুঝাতে পারলাম? তাহলে এবার যদি প্রশ্ন করে যে কোন 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 বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে? তাহলে গুণের পার্থক্য কোথায় থাকে? গুণের পার্থক্য মানে বুঝতে পারবে এই যে বিপরীত বিরোধিতার অধীন বিপরীত বিরোধিতায় একমাত্র গুণের পার্থক্য থাকে। ভালো করে দেখো, এ বচনটা হ্যাবাচক, ই বচনটা কি নাবাচক। হ্যাবাচক মানে সদর্থক, এই যে আমি বলছিলাম গুণ অনুযায়ী বচন কয় প্রকার বলছিলাম, সদর্থক আর নয়ার্থক। তো ই বচনটা এই যে এ আর আই মানে কি? সদর্থক বচন। আর নয়ার্থক বচন মানে কি? নয়ার্থক বা নাবাচক বচন ই আর ও। তো ভালো করে দেখো তো, এ বচন আর ই বচনের মধ্যে পার্থক্যটা কি আছে? এখানে গুণের পার্থক্য আছে। গুণ মানে এইটাই হবে, এইটা আর এই যে বিপরীত বিরোধিতার অধীন বিপরীত, এই দুটার মধ্যেই একমাত্র গুণের পার্থক্য আছে। ভালো করে দেখো, এ বচনটা সদর্থক বা হ্যাবাচক, ই বচনটা কি? নয়ার্থক বা নাবাচক। এদিকে ভালো করে দেখো, আই বচনটা কি? হ্যাবাচক বা সদর্থক, আর ও বচনটা কি? নাবাচক বা নয়ার্থক। ভালো করে দেখো, যে ই আর ও কি? নয়ার্থক, আর যে এ আর আই কি? সদর্থক। তো ভালো করে দেখো তো, এই দুটারই সম্পর্ক হবে। বুঝাতে পারলাম? বিপরীত বিরোধিতা এবং হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার মধ্যে হচ্ছে গুণের পার্থক্য আছে। ক্লিয়ার? তাহলে এ আর ই এবং আই আর ও এর মধ্যে কি পার্থক্য আছে? হচ্ছে গুণের পার্থক্য আছে। তাহলে উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। এটার প্রশ্নের কি উত্তর হবে? এটার প্রশ্নের উত্তর হবে অধীন বিপরীত বিরোধিতা আর বিপরীত বিরোধিতা। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন কি? কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে? এবার দেখো প্রশ্ন, দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে ডিপে নিয়ে যাচ্ছি, সব কিন্তু ওই ঘুরে ফিরে প্রশ্নগুলো, মানে বললাম তো তুমি জানো কিন্তু পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে না। এই ক্লাসটা করার পর আশা করি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার নেক্সট প্রশ্ন দেখো, কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে? এবার প্রশ্ন দেখো, এবার কি বলছে? গুণ ও পরিমাণ। এতক্ষণ তো পড়লাম গুণের আলাদা পার্থক্য, পরিমাণের আলাদা। এবার হলো গুণ ও পরিমাণ দুটারই পার্থক্য থাকে। ভালো করে দেখো, এবার বলছে কোন, এই জন্য আমি সব প্রশ্নগুলো এমনভাবে নিয়েছি যাতে তোমাদের একবারই ক্লিয়ার হয়ে যায়।
তো কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণে পার্থক্য থাকে, নামটা এবার বলতে হবে। ভালো করে দেখো, চলো ছকটা আলোচনা করা যাক। কোথায় গুণ ও পরিমাণ? দেখ, গুণ তো জেনে গেলাম, তাহলে গুণটা কোথায় আছে? গুণের পার্থক্য একমাত্র বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীতমা থাকে, আর পরিমাণের পার্থক্য থাকে অসম আর অসম। এবার বলছে গুণ ও পরিমাণ দুইটাই একসাথে পার্থক্য থাকে কোথায়? ভালো করে দেখো, গুণ ও পরিমাণ একমাত্র বিরুদ্ধ বিরোধিতা থাকে। এই যে বিরুদ্ধ বিরোধিতা আর এই বিরুদ্ধ বিরোধিতা, এই দুইটার মধ্যেই একমাত্র বিরুদ্ধ বিরোধিতার হচ্ছে মধ্যে গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য থাকে। কেন? এবার তোমাদের মধ্যে কেন, ভালো করে দেখো। একদিকে এ বচন আর ও বচনের মধ্যে যে সম্পর্কটা নাম কি দিয়েছি? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এ বচনটা কি বচন? এ বচনটা তো হেবাচক বচন, কারণ এ বচনটা এদিকে সদর্থক বচন। আবার কি এ বচনটা এইদিকে কি? এ বচনটা এদিকে সামান্য বচন। ও বচনটা কি? এদিকে তো হচ্ছে নয়ার্থক বচন, মানে নাবাচক, এদিকে আবার কি? বিশেষ বচন। তাহলে দেখো, এর গুণটাও আলাদা, এর গুণটাও আলাদা, এর গুণটাও আলাদা। এটা হেবাচক, এটা নাবাচক। এইদিকে আবার এটা সামান্য বচন, এই যে এ বচনের দিকে সামান্য বচন, এদিকে আবার ও বচনের দিকে বিশেষ বচন। এইদিকে আবার এই যে এ বচনের দিকে আবার সদর্থক বচন, এদিকে ও বচনের দিকে আবার নয়ার্থক বচন। তাহলে বুঝতে পারলাম? দেখো, সবগুলোই আলাদা। তাহলে ব্যাস মিললো, গুণও মিললো, পরিমাণও মিললো। এদিকে আবার ই বচনটা একই ব্যাপার। ই বচনটার দিকে কি? যে ই বচনটা হচ্ছে এদিকে দেখো নাবাচক, এদিকে আই বচনটা কি? এদিকে আই বচনটা দেখো, আই বচনটা কি? আই বচনটা সদর্থক। আবার এদিকে দেখো আই বচনটা কি? এদিকে আই বচনটা দেখো, এই যে আই বচনটা দিকে বিশেষ বচন, আর এদিকে আবার এই যে ই বচনটা কি? ই বচনটা ওইদিকে সামান্য বচন। দেখো, এদিকে একটা সামান্য বচন, এদিকে আবার একটা বিশেষ বচন। তাহলে কি দুইটাই পার্থক্য আছে, গুণও পার্থক্য আছে। এদিকে হেবাচক, এটা আবার নাবাচক। এদিকে আবার একটা বিশেষ বচন, ওদিকে আবার একটা সামান্য বচন। তাহলে এই পাশে আর এই পাশে দুইটাই পার্থক্য আছে একসাথে। গুণ ও পরিমাণ বললেই যখনই বুঝবে গুণ ও পরিমাণের পার্থক্য, তখনই মনে রাখবে এই দুইটাই। বুঝাতে পারলাম কি তোমাদের? গুণেরও পার্থক্য, পরিমাণও পার্থক্য সেম। এটা সিলেক্টিভ। এই বিরুদ্ধ বিরোধিতা মানে গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য থাকে। আশা করি বুঝতে পারলাম। ভালো করে দেখো, গুণ কেন? গুণ মানে কি? গুণ মানে হচ্ছে যেহেতু গুণ অনুযায়ী বচন কয় প্রকার বলেই তো দিয়েছিলাম, সদর্থক আর নয়ার্থক। সদর্থক বচন গুণগুলি এ আর আই, আর নয়ার্থক বচন গুণগুলি ই আর ও। তাহলে এদিকে এ বচনটা কি বচন হলো? সদর্থক বচন। আর এদিকে ও বচনটা কি হলো? এদিকে নয়ার্থক বচন। আর এদিকে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার বলছিলাম? সামান্য বচন ও বিশেষ বচন। তাহলে পরিমাণের দিক থেকে এদিকে এ বচনটা কি বচন? সামান্য বচন। আর ও বচনটা কি? এদিকে ও বচনটা দিয়ে বিশেষ বচন। তাহলে কি পরিমাণও পার্থক্য থাকলো, এদিকে তো গুণেরও পার্থক্য থাকলো। হলো, মিললো, গুণ ও পরিমাণ দুটাই মিললো, একই ব্যাপার এদিকেও আর এদিকে। তাহলে গুণ ও পরিমাণের পার্থক্য কোথায় থাকে? একমাত্র বিরুদ্ধ বিরোধিতা। ক্লিয়ার হয়ে গেল উত্তর? আশা করি এই বিষয়গুলো মনে থাকবে। এইটা আর এটা বিরুদ্ধ গুণ ও পরিমাণ, আর এইটা বিপরীত বিরোধিতা, আর এটার মধ্যে হচ্ছে গুণ হচ্ছে তোমার গুণের আর পরিমাণের হচ্ছে একমাত্র ওই যে অসম বিরোধিতা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে গুণ মানে গুণের পার্থক্য মানে হচ্ছে এই যে এটার মধ্যে পার্থক্য থাকে। তাহলে তিনটা প্রশ্ন, কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণে পার্থক্য থাকে? তাহলে বুঝতে পারলে গুণ ও পরিমাণ মানে এই যে বিরুদ্ধ বিরোধিতা। ক্লিয়ার? তাহলে আগের প্রশ্নটা হলো, কোন বিরোধিতা দুটি বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে? এই যে গুণের পার্থক্য মানে হচ্ছে গুণ মানে এই যে আই বচনটা হেবাচক, ও বচনটা নাবাচক, তার মানে গুণ। এই যে বিপরীত বিরোধিতা আর অধীন বিরোধিতা। ক্লিয়ার? আর তার আগের প্রশ্নটা কি হলো? কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণে পার্থক্য থাকে? তাহলে পরিমাণে পার্থক্য মানে যে এটা আর এটা, মানে অসময়। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, তিনটা প্রশ্নই এমনভাবে আলোচনা করলাম, আর এই সম্পর্কে কোনো ডাউট থাকা উচিত নয়। আশা করি এইবার প্রশ্ন ঘুরে আসলে যা দিয়েছি এর মধ্যেই আসবে, আর ঘুরি কি আসবে, যেভাবে বলছি ওইভাবে। আশা করি আর কোনো কঠিন মনে হবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে নেক্সট তিনটা প্রশ্ন। এবার চলো 4 নাম্বার প্রশ্নের ধরন দেখো আলাদা। দেখো নেক্সট প্রশ্ন কি? বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? এবার দেখো প্রশ্নটা অন্যরকম বলছে। একই প্রশ্ন, এবার দেখো বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? বিরুদ্ধ বিরোধিতায়। এই প্রশ্নটাই দেখো ঘুরিয়ে ফিরিয়ে কি বলছে। আমি এই জন্যই তো বললাম যে তোমরা উত্তর জানো, কিন্তু প্রশ্ন এমনভাবে করছে যে তুমি উত্তরটা লিখতে পারবে না। দেখো, এটার উত্তর তুমি এখনই পড়লে এটার উত্তর, কিন্তু প্রশ্নটা এমনভাবে বলছে তুমি জানো না। ভালো করে দেখো, বলছে বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? কিসের পার্থক্য? গুণ ও পরিমাণ পার্থক্য। বিরুদ্ধ বিরোধিতা তোমাকে তো আইডেন্টিফাই করে দিয়েছে। বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? পার্থক্যটা কিসের থাকে? বিরুদ্ধ বিরোধিতায়, তার মানে এটা গুণ ও পরিমাণে পার্থক্য থাকে। কারণ এদিকে এ বচনটা এখনই তো বললাম এটা হেবাচক, ও বচনটা নাবাচক। এদিকে এ বচনটা সামান্য বচন, এদিকে ও বচনটা বিশেষ বচন, একই ব্যাপার। ই বচনটা নাবাচক, এটা আই বচনটা হেবাচক। এদিকে ই বচনটা সামান্য বচন, এদিকে আই বচনটা বিশেষ বচন। তাহলে গুণ ও পরিমাণ কার মধ্যে পার্থক্য? বিরুদ্ধ বিরোধিতার। তাহলে এটাও কিন্তু, এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে
গুণ ও পরিমাণ, বিরুদ্ধ বিরোধী দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? গুণ ও পরিমাণের পার্থক্য থাকে। দেখো উত্তর, দেখো এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে কিভাবে দিয়েছে, এখানে উত্তরটা জানতে চাইলো গুণ ও পরিমাণের পার্থক্য, আর এখানে কি বলছে কোন বিরোধিতায়, মানে এই এখানকার যেটা প্রশ্ন সেটা উত্তর এখানে, আর এখানকার যেটা প্রশ্ন সেখানকার এটা উত্তর। বুঝতে পারলাম তো? প্রশ্ন পড়াশোনা হচ্ছে এইভাবেই করতে হবে। তো এই ক্লাসগুলো তোমাকে কোনো টিউশন টিচার যেখানে টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে টিউশন পড়ছে সেখানে কেউ, একমাত্র আমি ইউটিউবে একমাত্র আমি ফ্রিতে টিউশন পড়াই, আর আমার ছাত্রছাত্রীদেরকে আমি এমনভাবে পড়াই যাতে ওরা 80তে 80 পায়। আশা করি তোমরা আমার ক্লাসের ধরন দেখছো। তো প্লিজ সঙ্গে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? প্লিজ শেয়ার করো। আমার এইভাবে প্রত্যেকটা ক্লাস করো, তোমাদের কেউ আটকাতে পারবে না। মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস কেউ আটকাতে পারবে না। প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক এর মধ্যে থেকে আসবে, আর প্রশ্ন ঘুরিয়ে আসলে উত্তর তোমরা 100% দিতে পারবে, ঠিক আছে? এবার চলো নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এবার 5 নাম্বার প্রশ্ন দেখো, বিপরীত বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? উত্তর এক্ষুনি করলে তোমরা কিন্তু ওই প্রশ্নটা দেখো কিভাবে ঘুরে আসছে, কিভাবে ঘুরে আসছে বুঝাতে পারলাম কি? এবার ভালো করে দেখো, বিপরীত বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? এবার একই ব্যাপার, ভালো করে দেখো। এবার বিপরীত বিরোধিতায় দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? বিপরীত দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? বিপরীত বিরোধী কিসের পার্থক্য? গুণের পার্থক্য। কারণ এ বচনটা হ্যাবাচক, এই বচনটা নাবাচক, গুণের পার্থক্য। এক্ষুনি তোমরা প্রশ্নটা করলে, এই প্রশ্নের উত্তরটা এক্ষুনি করলে কিন্তু দেখো তোমরা তাও কিন্তু মানে ভয় পেয়ে যাবে। বিপরীত বিরোধী দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? তাহলে উত্তরটা কি হবে? গুণের পার্থক্য থাকে। ভালো করে দেখো, বিপরীত বিরোধিতা এক তো আইডেন্টিফাই করে দিয়েছে, কিন্তু তবুও তাহলে কি বলতে হবে? এখানে উত্তরটা হবে গুণের পার্থক্য থাকে। গুণ কেন? কারণ এ বচনটা হ্যাবাচক, এই বচনটা নাবাচক, এই যে গুণ, এ বচনটা কি? এই যে সদর্থক, আর এই বচনটা কি? নয়ার্থক। তার মানে কিসের পার্থক্য? গুণের পার্থক্য। এক্ষুনি বললাম। এই প্রশ্নটাই দেখো অন্যভাবে কি ছিল, ভালো করে এক্ষুনি দেখো তোমরা। বিপরীত বিরোধিতায়, এই দেখো কোথায় বললাম, হ্যাঁ এই যে কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে? কোন বিরোধিতায়? বিপরীত বিরোধিতাও হবে, অধীন বিপরীত বিরোধিতাও হবে, দুটোই হবে। তো ওইখানে আইডেন্টিফাই করে দিয়েছে, যে কোনো একটা বলছে বিপরীত বিরোধিতা, তার মানে উত্তর তো ওইটাই। যদি বলতো অধীন বিপরীত কিছু, তাও তো ওইটাই একই হতো, উত্তর হতো। একই প্রশ্ন দেখো দুই জায়গায় দুরকমভাবে ঘুরে আসলো। বুঝতে পারলাম? তাহলে পড়াশোনাটা কিন্তু বুঝে করতে হবে, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না। যারা র্যাঙ্ক করে পড়াশোনায় তারা এমনি করে না। আর আমি কিন্তু যে আমার এখানে যে ভালো স্টুডেন্ট না হলে বুঝতে পারবে না তা না, কিন্তু এখানে খারাপ স্টুডেন্ট 80-80 পাবে। শুধু একটু খালি ক্লাসটা করো, আমি ক্লাসের নোট যা যা দিয়েছি, যেভাবে পড়াচ্ছি, যেভাবে এক্সট্রা ক্লাস করাচ্ছি সবাই করতে হবে। এখানে গোটা বই ঢালা পড়াচ্ছি না, কিন্তু গোটা বইটা আমি ওইভাবে পড়াচ্ছি, তাহলে তো মানুষ বই নিয়ে বাড়িতে পড়তো। আমার একদম সিলেক্টিভ যেভাবে পড়াচ্ছি, এই বিষয়গুলো পড়লে তোমরা সব উত্তর দিতে পারবে, আমি সেভাবেই পড়াচ্ছি। তাহলে আশা করি এটা হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন দেখো, অসম বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? একই ব্যাপার, ওই একই প্রশ্ন। অসম বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? এই প্রশ্নটা একই প্রশ্ন। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নটার উত্তর কি হবে? অসম বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? এইটা প্রশ্ন, উত্তরটা তোমরা করবে। আমি এখনই করালাম, এখনই উত্তর যেভাবে এই দুটো বুঝিয়ে দিলাম, দুটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসলো, তো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদেরকে আমি বুঝাতে পারলাম কিনা। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। একই প্রশ্নের উত্তর একইভাবে করলাম। অসম বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য? এই দুটা প্রশ্ন যেভাবে ঘুরে আসলো পরপর, এটাও সেম প্রশ্ন, এটার উত্তর এখনই করে দিলাম। তাহলে এই উত্তরটা তোমরা করবে, দেখি এই তোমরা বুঝতে পারলে কি না বিষয়টা, এটা তোমাদের জন্য। তবে নেক্সটটা আমি করাচ্ছি, ঠিক আছে? নেক্সটটা হচ্ছে দেখো 7 নাম্বার প্রশ্নটা দেখো, মানুষ মাত্রই স্বার্থপর, এই বাক্যটির বিপরীত বচন কি হবে? মানুষ মাত্রই স্বার্থপর, এটা আবার অন্য ধরনের প্রশ্ন। এগুলো আলাদা প্রশ্ন গেল, একই প্রশ্ন গেল। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন, মানুষ মাত্রই স্বার্থপর, এই বাক্যটির বিপরীত বচন কি হবে? আমি একটা কথা বলছি, এই প্রশ্নটা কিন্তু আমি উত্তর কিন্তু এই যে 5টা প্রশ্ন যে হয়ে গেল, 5টা প্রশ্নের মধ্যেই উত্তর আছে। যেভাবে এই যে 5 নাম্বার প্রশ্নটা যেমন ঘুরিয়ে আসলো এখনই দেখালাম, সেম কেস ওই 6 নাম্বার প্রশ্নটা ওগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে উল্টা দিয়েছে। এটা যেভাবে দিল, তো এটার উত্তর ওখানে আছে, তোমরা খালি বলে ওই 5টা প্রশ্ন পড়বে, পড়ে এটা উত্তরটা দিবে, ঠিক আছে? এটা আমি যেভাবে দিলাম সেম কেস। তো 7 নাম্বার প্রশ্ন,
এটা আবার নতুন ধরনের প্রশ্ন। দেখো, মানুষ মাত্রই স্বার্থপর, এই মানুষ মাত্রই স্বার্থপরটা কি? মানুষ মাত্রই স্বার্থপর হচ্ছে, মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? দেখো এবার প্রশ্নটা কি, এবার একটু অন্যরকম ভাবে আসবে, যে মানুষ মাত্রই স্বার্থপর, হ্যাঁ, এই বাক্যটির বিপরীত বচন কি হবে? আরেকটা কথা, তোমরা যদি উত্তর নাও জানো বলবে, আমি কমেন্টে লিখে দেবো, ঠিক আছে? আশা করি পারবে যদি তোমরা একটু ভিডিও দেখো। এইটার উত্তর আমি এখনই বলে দিলাম। এই 5টা প্রশ্নের মধ্যে উত্তর আছে, 5টা প্রশ্নের মধ্যে আছে, 5টা প্রশ্নের উত্তরের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এটা বলছি। এই আমি তাও ক্লু দিয়ে দিলাম, এই প্রশ্নটা আগের 4 নাম্বার প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসলো, 6 নাম্বার প্রশ্ন সেভাবে ওই ঘুরিয়ে আসে, ওই 3টা প্রশ্নকে তিনটা ভাবে ঘুরিয়ে আসে এই প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো, মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? এবার দেখো এই প্রশ্নটাও একদম আলাদা। এই 20টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এই 20টা প্রশ্ন যদি না পড়ো তাহলে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা কিন্তু বিপদে পড়বে। তাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। এবার এইগুলো দেখলে এইখান থেকে, এই অধ্যায় থেকে যে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি আর এক্সট্রা ক্লাসগুলো করে সব জলভাত হয়ে যাবে, একদম একদম ভেরি ইম্পর্টেন্ট, জলভাত হয়ে যাবে সব প্রশ্ন, 1 সেকেন্ডও লাগবে না মুখস্থ করতে নেক্সট টাইমে। তো মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? মানুষ মাত্রই স্বার্থপর। দেখো এবার প্রশ্নটা অন্যরকম বলছে, কি বলছে? মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? এবার বিপরীত বচন মানে হচ্ছে এই সম্পর্কটার কথা বলছে, যে বিপরীত বচন মানে এই যে বিপরীত বিরোধিতার কথা বলছে। তো মানুষ মাত্রই স্বার্থপর, এটা হচ্ছে এ বচন, মানুষ মাত্রই স্বার্থপর। তাহলে বিপরীত বিরোধিতার সম্পর্কটার নাম কি? বিপরীত বিরোধিতা, মানুষ মাত্রই স্বার্থপর, তার মানে এ বচন। এটার বিপরীত বচন কি হবে? ই বচন। তাহলে এটা তোমাকে উত্তরটা জানতে চেয়েছে, এটার নাম হবে ই বচনটা তোমাকে বলতে বলছে। দেখো প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে ছক থেকে। এখানে প্রশ্নটা কি বলছে? মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? বিপরীত বচন, বিপরীত মানে কি? এইভাবে তো তোমার মনে থাকবে না, যখনই বলবে এই ধরনের প্রশ্ন বিপরীত বচন, তখনই বিপরীত মানে ওই যে বিপরীত বিরোধিতার কথা বলছে। আর বিপরীত বিরোধিতা তার মানে কি? বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? এই যে এ বচন আর ই বচনের মধ্যে। তাহলে ওই প্রশ্নটা এ বচন, মানুষ মাত্রই স্বার্থপর, এটা এ বচন। তাহলে এ বচনটা দেওয়া আছে, তোমাকে জানতে চেয়েছে ই বচনটা, তাহলে ই বচনটা তোমাকে করে দেখাতে হবে। তাহলে মানুষ মাত্রই স্বার্থপর, এটা এরা বাক্যটা করে দিয়েছে, কিন্তু এর বিপরীত বচন, তার মানে এটা বলে দিয়েছে, ই বচনটা তোমার কাছে জানতে চেয়েছে, তার মানে ই বচনটা করতে হবে। তাহলে এখানে ই বচনটা জানতে চেয়েছে, তাহলে কি হবে? এটার ই বচন করলে কি হবে? কোনো মানুষ নয় স্বার্থপর। এটার বচনটা কি হবে? কোনো মানুষ নয় স্বার্থপর। তাহলে এটার এই যে ই 7 নম্বরের যে উত্তরটা সেটা হবে এবার করে দিই, এটা হচ্ছে এই যে 7 নম্বরের মানুষ মাত্র স্বার্থপর, এটার উত্তর হবে কোনো মানুষ নয় স্বার্থপর, কোনো মানুষ নয় স্বার্থপর, মানুষ মাত্রই স্বার্থপর। এটার এই বাক্যটির বিপরীত বচন কি হবে? এই যে ই বচন, এটার উত্তর হবে এটা ই বচন। কেন হলো ই বচন বলো তো? কেন হলো কোনো মানুষ নয় স্বার্থপর? কেন হলো ই বচন? কেন হলো? কারণ এখানে মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে? মানে এই যে মানুষ মাত্রই স্বার্থ, বিপরীত বচন মানে তোমাকে এখানে আইডেন্টিফাই করে, বিপরীত মানে এখানে বলছে বিপরীত মানে এই যে এটার কথা বলছে, তার মানে এ বচন, ওটা এ বচন, আর এটার মানে ই বচন, তার মানে ই বচনটা জানতে চেয়েছে। বাক্যটা বলে দিয়েছে এ বচন, আর ই বচন জানেন ই বচন, তার মানে ই বচন যা আছে সেটাকে শুধু নাবাচক করে দিলে হয়ে গেল। তার মানে এটাকে মানুষ মাত্র, এটাকে ই বচন করলে কি হয়? কোনো মানুষ নয় স্বার্থপর, কারণ ই বচনের ফিগারে করতে হবে। ই বচন করতে গেলে সেটা কি করতে, উদ্দেশ্যবিধ একই থাকবে, শুধু ই বচনের শুরুটা দিতে হবে, কোনো মানুষ নয় স্বার্থপর, ব্যাস একই বাক্য, শুধু কি ই বচনের মানে ফিগারটা মেনটেন করতে হবে, গঠনটা মেনটেন করতে হবে, কি কোনো মানুষ নয় স্বার্থপর। বুঝতে পারলাম? এটা হচ্ছে ই বচনের। এ বচনে যেমন একটা ফিগার থাকে, ই বচনে থাকে, আই বচন থাকে, ও বচনে। এ বচনেটা কি? সকল মানুষ দিয়ে হতো। ই বচনেটা কি? কোনো মানুষ নয়, কারণ 9টা দিতে হবে। উদ্দেশ্যবিধ তো প্রত্যেকটা থাকবে। মনে রাখবে এই বিরোধিতার ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়গুলো এক হতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এটার উত্তর মানুষ মাত্রই স্বার্থপর। তাহলে এটা কি হবে? এটার হবে এই যে এটার উত্তর কোনো মানুষ নয় স্বার্থপর। তার মানে কেন হলো? কারণ যেহেতু এটা এ বচন, বিপরীত বিরোধী বলছে, বিপরীত মানেই হচ্ছে এই যে বিপরীত বিরোধী। এইটার এই ছকটার কথা, এই ছকটা কার মধ্যে আছে? এ বচন আর ই বচন। তাহলে এ বচন বলে দিয়েছে, এবার ই বচন জানতে চেয়েছে। এবার ই বচন কি তুমি আলাদা উদ্দেশ্য পেতে? না,
এখানে যেটা বলছে সেটাকে ই বচন করে দিতে হবে, এইটাকে ই বচন করে দিতে হবে। এই উদ্দেশ্যবিধ একই থাকবে, এইটাকে ই বচন করে দিতে হবে। তো এই একই থাকলে তখন তাহলে কি হতো, কোনো মানুষ নয় স্বার্থপর, ই বচন করে দিতে হলো। ব্যাস, তোমার কাছে এই যে ই বচনটা জানতে ছিল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা ক্লিয়ার। এবার নেক্সট প্রশ্ন দেখো, তাহলে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, সব আম মিষ্টি। একইভাবে নিয়েছি যাতে এই ধরনের প্রশ্ন তোমাদের বুঝতে সুবিধা হয়। একই প্রশ্ন এবার দেখো, সব আম মিষ্টি, এই বাক্যটির অসম বিরোধী বচন কি হবে? দেখো একই প্রশ্ন নিয়েছি, এই যে এটা যেভাবে করলে এটাও সেম ভাবে করতে হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা। ওইভাবে আমি 2-3টা করে প্রশ্ন একই ধরনের নিয়েছি, তো অনেকভাবে প্রশ্ন আসে। এবার নেক্সট প্রশ্ন কি, সব আম মিষ্টি এই বাক্যটির অসম বিরোধী। যখনই বলবে এই বাক্যটির অসম বিরোধী, তখনই ওই ছকটাতে চলে যাবে, তার মানে অসম বিরোধী বচনে চলে যাবে। অসম বিরোধী ভালো করে দেখো, অসম বিরোধী কি কি? একটা যে অসম বিরোধী কোনটার মধ্যে, অসম বিরোধীটার নাম হচ্ছে এই যে এ আর আই এর মধ্যে, আর ই আর ও এর মধ্যে অসম, তার মানে এই পাশেও নাম এই পাশেও নাম। এবার দেখতে হবে ওটা কি বচন, এটা কোন বচন, সব আম মিষ্টি, তার মানে এটা কোন বচন তোমাকে ধরে নিতে হবে। কোন বচন আছে এটা হচ্ছে এ বচন আছে, তাহলে এ বচন, তার মানে এ বচনটা এটা বলে দিয়েছে, বাক্যটা বলে দিয়েছে, তোমার কাছে জানতেছে যে এটা। কখনো এটা বলে, মনে করো তুমি এখানে যেটা থাকবে, মানে এক তো অসম বিরোধী অবশ্যই, তো এবার তোমাকে এটাও মেনটেন করতে হবে, এটা কোন বচনের সেটাও মেনটেন করতে হবে। এটা হচ্ছে এ বচনের, তাহলে তোমাকে মনে রাখতে হবে এই পাশের ছকটাই মেনটেন করতে হবে, এই পাশেরটা না। মনে করো তোমাকে প্রশ্নে আছে এই পাশেরটা ধরলে আর উত্তর এই পাশেরটা করলে না, এই পাশেরটা মেনটেন করলে এ বচনে থাকলে আইটাই দিতে হবে, আইটা থাকলে এটাই দিতে হবে, আবার ইটা থাকলে এটা দিতে হবে, এটা থাকলে ওটাই দিতে হবে। বুঝতে পারলাম? তো এখানে যেমন বলছে সব আম মিষ্টি, এই বাক্যটির অসম বিরোধী বচন কি হবে? তো সব আম মিষ্টি, তাহলে এটা হচ্ছে এ বচন, তার মানে এই পাশের সাইডটার কথা বলছে তোমাকে, কারণ অসম এক তো বলছে অসম, কারণ এটাও অসম এটাও অসম, তো তার মানে তোমাকে এই সাইডটা মেনটেন করতে বলছে, এটা না। যদি অসম বিরোধিতা বলে যদি এখানে বলতো যে কোনো মানুষ পূর্ণ নয়, হ্যাঁ, কোনো মানুষ পূর্ণ নয় যদি বলতো, এই বাক্যটির অসম বিরোধী বচন কি হবে? তাহলে ই বচন, তখন তো এই পাশেরটা হতো, তখন কিন্তু এই পাশেরটা হতো, কারণ তখন ই বচনটা হতো, তখন এই পাশে ফিগারটা মেনটেন করতে হতো। বুঝতে পারলাম? তারপর যেভাবে বলবে সেভাবে। তাহলে এটা সব আম মিষ্টি, তাহলে এটা কোন বচন? এ বচন। তাহলে অসম এক তো বলে দিয়েছে অসম বিরোধী বচন, তাহলে এই পাশের ফিগারটা মেনটেন করতে হবে। তাহলে এই পাশেরটা কি? এ বচন হলে তাহলে আই বচনটা উত্তর জানতে যাবে। তাহলে এটার উত্তর কি হবে? সব আম মিষ্টি। এটা কোন বচন হতো? এ বচন। এটার আই বচন করলে কি হবে? এটাকে তখন আই বচন করতে হবে, মানে এটা তো দেওয়া আছে, এটা করতে হবে। এটা আই বচন মানে কি? একই থাকবে, উদ্দেশ্যবিধ একই থাকবে, এটা আই বচন করতে হবে। তাহলে কি, কোনো কোনো আম হয়, কোনো কোনো আম হয় মিষ্টি। এটার উত্তর হবে 8 নাম্বারের উত্তরটা হবে, হ্যাঁ, কোনো কোনো আম হয় মিষ্টি, আই বচন। বুঝতে পারলাম? এটার উত্তর হবে এটা। এই যে 8 নাম্বারের উত্তরটা, সব আম মিষ্টি, এই বাক্যটির অসম বিরোধী বচন কি হবে? এই বাক্যটার অসম বিরোধী হবেন এটা, কোনো কোনো আম হয় মিষ্টি। উদ্দেশ্য বিধ একই থাকবে, ভালো করে দেখো, এই যে উদ্দেশ্য আর বিধ একই থাকবে, শুধু এটা আই বচনে করে দিতে হবে, শুধু এটা আই বচনে বললাম কেন? কারণ এক তো অসম বিরোধী বলছে, আর এটা তো বলে দিয়েছে, নামটা তো আইডেন্টিফাই করে দিয়েছে এ বচন, কারণ এটা সব আমটা কার, এটা সবটা কার নিয়ম? এ বচনের নিয়ম। তাহলে এই পাশের সাইডটার কথা বলছে। বুঝতে পারলাম? এখানে এ বছর এইটা সাইড করে তোমার কাছে এই আই বচনটা উত্তর জানতে ছিল। তো উদ্দেশ্যবিধ একই রাখতে হবে, উদ্দেশ্যবিধ একই রাখলাম, ভালো করে দেখো, উদ্দেশ্যবিধ একই রাখলাম, শুধু আই বচনে করে দিলাম কোনো কোনো আম হয় মিষ্টি। বুঝতে পারলাম? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এবার 100% পারবে। তাহলে এটার 8 নাম্বার ক্লিয়ার হয়ে গেল। এবার চলো 9 নাম্বার প্রশ্ন। এবার দেখো কত ধরনের প্রশ্ন হয় এই দুটা ছক থেকে। আশা করি এবার থেকে এমসিকিউ এসিকিউ গুলো সব জলবাদ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার চলো 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? কোনো কোনো মানুষ হয়, আশা করি এখনই প্র্যাকটিস করলাম, এটাও পারবে। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, হ্যাঁ, বচনটি, এখানে বচনটি এবার তোমাকে আইডেন্টিফাই করে দিয়েছে, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বচন কি হবে? তার মানে তোমাকে অধীন বিপরীত বিরোধী সম্পর্কটা জানতে চেয়েছে। তো অধীন বিপরীত মানে হচ্ছে এই যে এই সম্পর্কটা জানতে চেয়েছে। তো এখানে এবার আইডেন্টিফাই করতে হবে এটা কোন বচন। কোনো কোনো মানুষ হয়, তার মানে কোনো কোনো সাথে হয় আছে, এটা হচ্ছে আই বচনে করা আছে, তার মানে আই বচনে করা আছে, বচনটি অধীন বিপরীত অধীন, হ্যাঁ, বিরোধী বচন কি হবে? বচনটি অধীন, হ্যাঁ, বিপরীতটা আমি দেইনি, অধীন বিপরীত বচন, হ্যাঁ, বিপরীত, হ্যাঁ, অধীন বিপরীত, হ্যাঁ, অধীন বিপরীত বচন কি হবে? ঠিক
ঠিক আছে? হ্যাঁ, তাহলে অধীন বিপরীত বচন কি হবে? তার মানে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বচন কি হবে? অধীন বিপরীত বচন কি হবে? তার মানে এটা কোন বচন আছে? এটা হচ্ছে আই বচন আছে। কোনো কোনো সাথে হয় আছে, তার মানে এটা আমরা জানি আই বচনের, এটা আই বচনের গঠনটা এটা। তাহলে কোনো কোনো সাথে হয় থাকে, তার মানে এটা আই বচনের গঠনটা আছে। আর এদিকে জানতে চেয়েছে অধীন বিপরীত বচনের মধ্যে জানতে চেয়েছে। তো অধীন বিপরীত হচ্ছে কার মধ্যে সম্পর্ক? আই আর হচ্ছে ও এর মধ্যে। তার মানে আইটা দেওয়া আছে, তোমাকে উত্তরটা করতে হবে ও এ করতে হবে, ও এর উত্তরটা করতে হবে। তার মানে এই যে এটা দেওয়া আছে আই এ, এইটাকে তোমাকে ও বচনে করতে হবে, ও বচনে উত্তর। তার মানে এখানে ও বচনে 9 নাম্বার প্রশ্নটা উত্তর হবে ও বচনে করতে হবে। তো একই ব্যাপার, এইটাকে শুধু ও বচন করে দাও, শুধু এটা 9 করে দাও, ব্যাস, তাহলে হয়ে গেল। কারণ এটা আইটা তো করে দেওয়াই আছে, শুধু ও বচনটা করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো মানুষ হয়, এটার উত্তরটা হবে, হ্যাঁ, কোনো কোনো, এটার উত্তরটা হবে 9 নাম্বারের উত্তরটা হবে কোনো 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 কোনো, পড়াশোনাটা একটু বুঝে চিন্তা করতে হয়। কোনো কোনো মানুষ, উদ্দেশ্য বিধ একই থাকবে, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বুদ্ধিবৃত্তি সম্পন্ন, ব্যাস বচন। এটা কোন বচন? এটা হচ্ছে ও বচন, ব্যাস, এটা উত্তর হবে। এটা কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তাহলে এটা হবে এই প্রশ্নটার উত্তর। এটা হবে এই যে প্রশ্নটার উত্তর। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি, বচনটির অধীন বিপরীত বচন কি? তার মানে এটা বচনটা বলে দিয়েছে আই বচন, এটা আই বচন। আই বচনটার অধীন বিপরীত বচন মানে তখন আমাদেরকে ছকে যেতে হবে। অধীন বিপরীত মানে এটা আইটা বলে দিয়েছে, তোমাকে ওটা জানতে চেয়েছে। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এই যে এটা কোনো কোনো মানুষ হয় বুদ্ধি, এটা উদ্দেশ্যবিধ একই রাখতে হবে, শুধু এটাকে ও বচনে করে দিতে হবে, মানে এটাতে করে দিতে হবে। আর একই উদ্দেশ্যবিধ রাখতে হবে, তো করে দিলাম কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আশা করি বুঝতে পারলাম, এটা ও বচনের উত্তরটা হবে। হলো? তাই 9 নাম্বারটা ক্লিয়ার, এই ধরনের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে চলো 10 নাম্বারের প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন কি? কোনো কোনো ফল নয় মিষ্টি, কোনো কোনো ফল নয় মিষ্টি, বিরুদ্ধ বচন কি হবে? আমি সবগুলোই একটা করে উদাহরণ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোনো কোনো ফল নয় মিষ্টি, বিরুদ্ধ বচন কি হবে? তার মানে এই বচনটা কোন বচন আইডেন্টিফাই করো। কোনো কোনো ফল নয়, তার মানে এটা ও বচন, বিরুদ্ধ বচন। এবার চলো বিরুদ্ধ বচনের এবার যে ছকটা দেখি। চলো, বিরুদ্ধ বচন মানে ভালো করে দেখো তো, বিরুদ্ধিতার কথা বলছে। বিরুদ্ধ বচন মানে বিরুদ্ধিতার কথা বলছে। শুরুটা নামটা বলে দিবে, অসম বলে দিবে, বিপরীত বলে দিবে। অধীন মানে অধীন বিপরীতে, অসম মানে এটা বা এটা, আর বিপরীত মানে এটা, আর বিরুদ্ধ মানে এটাও হয় এটা হয়। তো এবার তার মধ্যে আইডেন্টিফাই করে দিয়েছি কি, বলছে কোনো কোনো ফল নয় মিষ্টি, তার মানে এটা ও বচন। ও বচনের বিরুদ্ধ বচন কি? তো ভালো করে দেখো, ও বচন, তার মানে ও বচনটা বার করে নিলাম। ও বচনের বিরুদ্ধ বচন কি? যে এ বচন। ও বচনের বিরুদ্ধ বচন কি? ও বচনের বিরুদ্ধ বচন হলো এ বচন। ও বচনের বিরুদ্ধ বচন কিন্তু, কারণ বিরুদ্ধ মানে এই যে এই কোণ থেকে এই কোণ, যেমন এই পাশ থেকে এই পাশে আসবে, তেমন এই পাশ থেকে এই পাশে আসবে। যেমন এই পাশ থেকে এই পাশে যাবে, তেমন এই পাশ থেকে এই পাশেও আসতে পারে। বুঝতে পারলাম? তাহলে ও বচনের বিরুদ্ধ বচন আর এ বচনে করতে হবে, মানে এই বচনের আকারে করতে হবে, মানে এ বচনের আকারে করতে হবে। উদ্দেশ্যবিধ একই থাকবে, শুধু ওইটাকেই শুধু এ বচনের শুরুবাদ দিয়ে করতে হবে। তাহলে এটার উত্তর কি হবে? কোনো কোনো ফল নয় মিষ্টি, এটা এ বচনে এটাকে এ বচনে করতে হবে। যেহেতু কেন, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কেন স্যার এ বচনে করবো? কারণ এটা ও বচনে আছে তাই। কারণ এর বিরুদ্ধ, কারণ এক তো নাম বলে দিয়েছে বিরুদ্ধ বচন, তাহলে ও বচনের বিরুদ্ধ বচন তো এই। যদি তোমাকে বলতো যে আই বচনের, মনে করো এখানে একটা এটা যদি আই বচনে দিত যে কোনো কোনো, যদি বলতো যে কোনো কোনো ফল হয় মিষ্টি, কোনো কোনো ফল হয় মিষ্টি যদি বলতো, কোনো কোনো ফল হয় মিষ্টি যদি এখানে বলতো কোনো কোনো ফল হয় মিষ্টি, বিরুদ্ধ বচন কি হবে? তাহলে কোনো কোনো ফল হয় মিষ্টি, তখন আই বচনের বিরুদ্ধ বচন কি? তখন ই বচনে করতে হতো। বুঝতে পারলাম? এক তো বিরুদ্ধ আমার এই পাশ থেকে সেইভাবে মেনটেন করতে হবে। তো যেহেতু কোনো মানুষ নয় পূর্ণ, বচনটি বিরুদ্ধ বচন কি হবে? ও সরি, এটা না, এটা তো হ্যাঁ, এটাই তো উত্তর করিনি এখনো। হ্যাঁ, কোনো কোনো ফল নয় মিষ্টি, কোনো কোনো ফল নেই মিষ্টি, তাহলে এটা ও বচন। ও বচনের বিরুদ্ধ বচন কি হবে? তাহলে এই যে ও বিরুদ্ধ বচন মানে এক তো এই লাইনটার ফিগার মেনটেন করতে হবে। এটা ও বচন, ও বচনের বিরুদ্ধ বচন কি? এ বচন, তাহলে এটা এ বচনে করতে হবে। তাহলে এটার উত্তর এ বচন। এ বচন করলে একই উদ্দেশ্য সুবিধা। এ বচনের শুরুটা কি? সকল ফল হয় মিষ্টি। বেশ, এটা 10 নাম্বার উত্তরটা হবে। 10 নাম্বার উত্তরটা কি হবে? 10 নাম্বার উত্তরটা হবে সকল ফল হয়। 10 নাম্বার উত্তরটা হবে
সকল, খুবই সোজা, খালি শুধু একটু মাথাটা খাটাতে হবে, আশা করি আর ভুল হবে না। সকল, এগুলো সব উত্তর তোমরা জানতে, কিন্তু এইভাবে করলে তোমরা পারতে না। আশা করি আজকের পর থেকে সব জলের মতো ক্লিয়ার হবে। সকল ফল হয় মিষ্টি, সকল ফলে মিষ্টি, এটা কোন বচন? এ বচন। সকল ফল হয় মিষ্টি। তো বুঝতে পারলাম? এই যে তাহলে 10 নাম্বার উত্তরটা হলো ক্লিয়ার। 10 নাম্বার উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে কোনো কোনো ফল নয় মিষ্টি, বিরুদ্ধ বচন কি হবে? উত্তর হবে এই যে বিরুদ্ধ বচন, মানে যেহেতু এটা ও বচনে ছিল, তাহলে ও বচনে ছিল, তাহলে এ বচনে করতে হবে বিরুদ্ধ বচন, কারণ বিরুদ্ধ বচন মানে এটা এ বচনে জানতে চাইছি, ওইটাকে এ বচন করে দিতে হবে। তো এ বচন হলে এটা হলো ওই একই উদ্দেশ্য বিধ রাখলাম, একই উদ্দেশ্য বিধ রাখলাম, এই যে ফলটাও রাখলাম মিষ্টিটাও রাখলাম, শুধু কি এ বচনে আকারে করতে হলো, সকল দিলাম, সকল ফলে মিষ্টি। ক্লিয়ার? তো চলো 10 নম্বর ক্লিয়ার হয়ে গেল। এবার 11 নম্বর প্রশ্ন কি? 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো মানুষ নয় পূর্ণ বচনটির বিরুদ্ধ বচন কি হবে? একইভাবে এইগুলো যেভাবে হলো সেগুলো একইভাবে। কোনো মানুষ নয় পূর্ণ বচনটির বিরুদ্ধ বচন কি হবে? কোনো মানুষ নয়, তার মানে এটা কোন বচন আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কোনো মানুষ নয় পূর্ণ, এটা কি? কোনোর সাথে নয় আছে, তাহলে এটা ই বচনে করা আছে, কোন বিরুদ্ধ বচন। চলো এবার এটা নেক্সট প্রশ্নটা হয় বিরুদ্ধিতারই জানতে চেয়েছে, বিরুদ্ধিতারই জানতে চেয়েছে, তাহলে ই বচনে করা আছে, এই যে বিরুদ্ধিতা মানে এটা ই আর আই এর মধ্যে আইডেন্টিফাই করে দিয়েছে। দেখো নেক্সট প্রশ্ন, কোনো মানুষ নয় পূর্ণ, এটা কোন বচন? ই বচন। এবার বলছে বচনটির বিরুদ্ধ বচন কি হবে? তাহলে ই বচনের বিরুদ্ধ বচন কি হবে? তার মানে বিরোধিতার ছকটা দেখো, তাহলেই হয়ে যাবে। বিরোধিতা কার মধ্যে আছে? ই বচন। যেহেতুটা ই বচন আছে, এই জন্য ই বচন এই লাইনটা ধরতে হবে। আগেরটা যেমন ও বচনে ছিল, তখন এই পাশে ধরতে, ঠিক আছে? এবার দেখো, এক তো এদিকে বলছে বিরুদ্ধ বচন মানে কি? বিরোধিতার বচনটার কথা বলছে, কখনো অসম নিবে না, কখনো বিপরীত নিবে না, বিরুদ্ধ মানে বিরোধিতার কথা বলছে, ঠিক আছে? তাহলে বললে ই বচনে আছে, তাহলে তোমাকে আই বচনটা করতে হবে। তাহলে আই বচনটা জানতে চাইছি, এটা ই বচনে করা আছে, তার মানে যে ই বচনে করা আছে বিরোধিতা, তার মানে আই বচনটা করতে হবে। তো একই উদ্দেশ্য ভিতর এটা আই বচনে করলে কি হবে? আই বচনে শুধু আই বচনের নিয়মটা কি? কোনো তার ভয় দিয়ে দাও, তাহলে কি? কোনো মানুষ নয় পূর্ণ, ব্যাস। 11 নম্বর উত্তরটা হবে আই বচন করতে হবে। 11 নম্বর দুই কোনো 11 নম্বর উত্তরটা হবে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় পূর্ণ, এটা হচ্ছে ধরো কি বলো, প্রশ্নটা কি ছিল? কোনো মানুষ নয় পূর্ণ, হ্যাঁ হ্যাঁ না সরি, কোনো নয় না, হয় হবে, হ্যাঁ এটা হচ্ছে আই বচন হবে। কোনো মানুষ হয় পূর্ণ, আই বচনে হবে, কারণ এটা হচ্ছে তোমার ই বচনে ছিল বিরুদ্ধ বচন, তাহলে ই বচনে এই যে বিরুদ্ধ, এক তো বিরুদ্ধ, তাহলে ই বচনে বিরুদ্ধ বচন মানে এটা আই বচনে করতে হবে, একই উদ্দেশ্য বিধ, কারণ ই বচনটা তো দেওয়াই আছে এখানে, ই বচনটা করা আছে, এটার বিরুদ্ধ বচন, তার মানে বিরুদ্ধ এই ছকটার কথা বলছে, এই পাশের লাইনটা মেনটেন করতে বলছে, তার মানে ই বচনের বিরুদ্ধ বচন, কারণ এটা গোটা লাইনটা বিরোধিতা, এটা আই বচন, তাহলে ওইটাকে আই এ করে দিতে হবে। তার আই এ করতে কি কোনো মানুষ হয় পূর্ণ, আই বচনে করলাম। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 11 নম্বর উত্তরটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, আশা করি আর অসুবিধা হবে না। তো এই ধরনের লজিকও ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট অন্য ধরনের এবার আবার অন্য ধরনের। তাহলে দেখো কত ধরনের লজিক শিখছি, এগুলো সব কিন্তু তোমরা জানতে, প্রশ্নগুলো শুধু ঘুরিয়ে আসছে, তোমরা কিন্তু পারছো না, খুবই সোজা, তোমরা জানতে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে আসছে, যার ফলে তোমাদের অসুবিধা হচ্ছিল, আশা করি আর অসুবিধা হবে না। এবার চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো কি বলছে, বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত। এবার বলছে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত, মানে এক এক ধরনের প্রশ্ন এক একভাবে আসতেছে, শুধু ওই ছকগুলো একই। এবার দেখো বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও, তাহলে এবার কি করতে হবে? এবার হচ্ছে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও, বলছে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত, তার মানে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত মানে এই যে, এবার প্রশ্ন হচ্ছে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও, এটা আবার আলাদা ধরনের প্রশ্ন। বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত মানে কি? মানে হচ্ছে এই যে ছক, যেখানে নামটা বলছে যে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত, তার মানে বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? এই যে এ আর ই, এই যে এ আর ই এর সম্পর্কটা ওখানে মেনটেন করতে হবে, এটাই উদাহরণ দিতে হবে। তার মানে বিপরীত বিরোধিতার এই লাইনটার উদাহরণ দিয়ে, একটা এ বচনের উদাহরণ দিতে হবে, একটা ই বচনের উদাহরণ দিয়ে, তাহলেই বিপরীত হয়ে গেল। এবার কিভাবে উদ্দেশ্যবিধ একই রাখতে হবে, চলো উদাহরণটা দিই, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার মানে তোমরা এখানে বলো, এ বচনের একটা উদাহরণ দিতে হবে, মনে করো সকল আম হয় মিষ্টি, সকল আম হয় মিষ্টি। তারপর মনে করো একটা উদাহরণ দিলে ই বচন, কোনো আম
নয় মিষ্টি। সকল আম হয় মিষ্টি, কোনো আম নয় মিষ্টি। এই যে মনে রাখবে, বিরোধিতার ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধপদটা একই রাখবে, উদ্দেশ্য পদগুলো একই রাখবে, বিধপদটা একই রাখবে, শুধু খালি শুরুবাতটা আলাদা করবে, যেটা যে হিসাবে সেই হিসাবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে, স্যার প্রথমে একটা এ বচন দিলেন, তারপরটা ই বচন দিলেন, কেন? কারণ প্রশ্ন যেভাবে বলছে, প্রশ্ন কি বলছে, বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও। আর বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত মানে কি, যেটার সাথে যার সম্পর্ক সেটাই তো নাম দেবো। তো ভালো করে দেখো, বিপরীত বিরোধিতার কার মধ্যে সম্পর্ক আছে, এ আর ই এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে এ আর ই এর দৃষ্টান্তটাই তোমাকে দিবে, একটা এ বচনের দিতে হবে, একটা ই বচনের দিতে হবে। যদি এ বচনের দাও আর একটা যদি ও বচনের দাও, তাহলে তো আর নামটা মিললো না, তাহলে তো আর বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত হলো না, তাহলে তো হয়ে যাবে তোমার বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত। বুঝতে পারলাম? তাহলে বিপরীত বিরোধিতা মানে এ আর ই এর একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা এমনভাবে দিতে হবে যাতে উদ্দেশ্য বিধ এটারও একই থাকে, এটারও একই থাকে। কেমন উদাহরণ? তো এখনই দেখালাম। তাহলে এটার প্রশ্নের উত্তর বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত মানে এই যে উদ্দেশ্য সকল তো দিতেই হবে, এ বচনে একটা উদাহরণ দিতে হবে আর ই বচনে একটা উদাহরণ দিতে হবে। তাহলে সকল আম হয় মিষ্টি, কোনো আম নয় মিষ্টি। ই বচনের শুরুটা কোনো, উদ্দেশ্যগুলো একই রাখবে, শুধু খুবই সিম্পল। এই উদাহরণটার জায়গায় তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো, এমনও উদাহরণ দিতে পারো যে এই উদাহরণটা না দিয়ে অন্য উদাহরণ দিতে পারো, সকল মানুষ হয় বুদ্ধিমান জীব। তারপর ই বচন দিলে যে কোনো মানুষ নয় বুদ্ধিমান জীব, একই ব্যাপার, শুধু উদ্দেশ্য বিধ একই রাখলাম। বুঝতে পারলাম? তাহলে এরকম উদাহরণ হচ্ছে, এটার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম। বুঝতে পারলাম? তাহলে ক্লিয়ার হয়ে গেল। তো এইটা যেরকম ভাবে উদাহরণ দিল, আশা করি সেমগুলো এরপরগুলো সেম। চলো নেক্সট প্রশ্ন কি, অধীন বিপরীত বিরোধিতা দৃষ্টান্ত। একইভাবে অধীন বিপরীত বিরোধিতা আমার কার মধ্যে সম্পর্কটা আছে, চলো আমরা দেখে নিই। অধীন বিপরীত বিরোধিতা মানে কি? অধীন বিপরীত বিরোধিতা মানে হচ্ছে, অধীন বিপরীত বিরোধিতা মানে কি এবার হচ্ছে তোমাকে জানতে চাইছি, এই যে এই দৃষ্টান্ত, তার মানে একটা আই বচনের দৃষ্টান্ত জানতে চাইছি, একটা হচ্ছে ও বচনের দৃষ্টান্ত জানতে চাইছি। দেখো প্রশ্ন কত ধরনের, প্রশ্নগুলো ঘুরিয়ে হচ্ছে, তোমরা সব জানো, কিন্তু তোমরা শুধু পরীক্ষায় বসে থাকতে হতো আর ভাবতে পরীক্ষা মানে খুব প্রশ্ন কঠিন হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসলে কঠিন হয় না, প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয়, যার ফলে তোমাদের মনে হয় প্রশ্নগুলো কঠিন। আসলে কঠিন তুমি সবই জানো, কিন্তু এই ধরনের টেকনিকগুলো তোমাকে কোনো স্যার পড়ায়নি, যার ফলে তোমার অসুবিধা। তো এই আমার অনলাইনে আমি এইভাবে আমার সমস্ত ছাত্রছাত্রীকে আমি এইভাবে পড়াই। এই জন্য বলছি, নিজে ক্লাস করো, প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে ক্লাস করো, যেগুলো এখনো বাকি আছে সেগুলো চলতে থাকবে একদম ফাইনাল পরীক্ষা সকাল পর্যন্ত। তোমাদের আর মাত্র 1.5 মাসও সময় নেই ঠিকঠাক, তো একদম তোমার চলতে থাকবে, ঠিক আছে? তো হলো, এবার নেক্সট প্রশ্ন কি বললাম, তাহলে অধীন বিপরীত বিরোধিতা। তাহলে একইভাবে এটা যেমন উদাহরণ দিলে, একইভাবে অধীন বিপরীত মানে হচ্ছে এই লাইনটার উদাহরণ দাও, একই উদ্দেশ্য বিধ একই রাখো। জাস্ট একটা ভালো করে মনে রাখো, তার আই বচনে একটা উদাহরণ দিতে হবে, একটা ও বচনে উদাহরণ দিতে হবে। তো চলো এবার নেক্সট হচ্ছে অধীন বিপরীত বিরোধীর একটা উদাহরণ দিই। অধীন বিপরীত বিরোধীর উদাহরণ হচ্ছে, মনে করো এইটাকে উদাহরণ দিতে পারো একই, এমন দেখো, বচনের ধর্ম সত্য বা মিথ্যা। বচন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বচনের ধর্মটাই, কিন্তু যে কোনো বচন তোমরা নেই, তাই বলে কি শুধু শুরুবাতগুলো মেনটেন করবে, ঠিক আছে? এখানে একটা উদাহরণ দিতে পারো, এবার হচ্ছে আই বচনে একটা উদাহরণ দিতে হবে, আই বচনে একটা উদাহরণ দিতে হবে। আই বচনের উদাহরণ মনে করো দিলে কোনো কোনো মানুষ হয়, মনে করো কোনো কোনো আজকের পর থেকে এই এসএকিউ ক্লিয়ার হয়ে গেল। এরপর থাকবে এরপরের দিন এই এমসিকিউটা এক্সট্রা ক্লাস করাবো, দেখবে জলভাত। এই ক্লাস করার পর আর এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না। মেন ক্লাসগুলো করা হয়ে গেছে, সঙ্গে আরও একটা এক্সট্রা ক্লাস করে দিয়েছিলাম। আজকের পর থেকে যত ক্লাস করাচ্ছি, এই মেন ক্লাস আর এক্সট্রা ক্লাস একদম জলভাত হয়ে যাবে। সবগুলো পড়ে নেবে, দেখবে সব ঝরঝর করে একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে অসুবিধা, এবার যে কোনো প্রশ্ন আসলে তোমরা সব পারবে। তাহলে কোনো মানুষ হয় সৎ, এবার একটা ও বচনে উদাহরণ দিতে হবে, কোনো মানুষ নয় সৎ। দেখো একটা আই বচনের উদাহরণ নিলাম, কোনো মানুষ হয় সৎ, কারণ আই বচনের শুরুটা কোনো, তারপর উদ্দেশ্য, তারপর সংযোগটা হয়, তারপর বিধটা হয়, আর ও বচনটা কি কোনো দিতে হয়, মানুষ নয়। তার মানে কি, দেখো উদ্দেশ্য আর যে মানুষ আর এই যে সৎ। মনে রাখবে, বিরোধিতার ক্ষেত্রে যখন উদাহরণ দিবে, উদ্দেশ্য বিধগুলো একই রাখতে হবে, একই উদ্দেশ্য বিধযুক্ত রাখতে হবে, একই উদ্দেশ্য বিধটা একই রাখতে হবে। শুধু আই বচনের সংযোগটা নিশ্চয়ই হয় হবে, নিশ্চয়ই আই বচনের নয় দিবে না, আর ও বচনটা নিশ্চয়ই হয় দিবে না। তো যেটা যেরকম মেনটেন, শুধু উদ্দেশ্য বিধগুলো একই রাখতে হবে। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল অধীন বিপরীত, তার মানে এটার উদাহরণ হলো এটা, অধীন বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত আর উদাহরণ যাই হোক একই ব্যাপার। বুঝতে পারলাম? একটা আই এর উদাহরণ, একটা ও এর উদাহরণ।
এবার নেক্সট প্রশ্ন, অসম বিরোধিতার উদাহরণ। অসম বিরোধিতার উদাহরণ একটা একই ব্যাপার। অসম বিরোধিতা মানে কি? অসম বিরোধিতা মানে একইভাবে যেগুলো উত্তর দিলে এখনই অসম বিরোধিতা মানে এই যে এরকম। এবার হচ্ছে অসম বিরোধিতা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কোনটা দিব? যে কোনো দাও, এটাও দিতে পারো এটাও দিতে পারো, দুটাও দিতে পারো, অসুবিধা নেই। এ আর আই এর একটা মেনটেন করতে হবে, একটা ই আর ও এর একটা মেনটেন করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চলো একটা অসম বিরোধিতার, অসম এটা এই একটা এর উদাহরণ দিতে হবে, একটা এর দিতে হবে, একটা ই এর একটা ওয়ে, তাহলে হয়ে যাবে অসম বিরোধিতার। তো চলো এবার নেক্সট হচ্ছে অসম বিরোধিতার। অসম বিরোধিতার একটা উদাহরণ কি দিতে হবে? একটা দিতে হবে এ, একটা এ দিতে হবে, আর একটা হচ্ছে আই এর উদাহরণ দিতে হবে। তো এটা এ আর আই, এটা কিন্তু পেছনেও দিতে পারো, অসুবিধা নেই, এটা আমি শুরুতেও দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে যেহেতু উদাহরণটা জানতে চেয়েছে সেই হিসাবে দিলাম, ঠিক আছে? তাহলে কি একটা এ বচনের উদাহরণ, এ বচনের উদাহরণ মনে করা হচ্ছে সকল মানুষ হয় মনে করো মরণশীল। এটা তো সত্যি, সকল মানুষের মরণশীল। এই বচন উদাহরণ, আই বচন উদাহরণ দিব, এইটাকেই আই বচনে করে দেবো, তাহলে হয়ে গেল অসম বিরোধী উদাহরণ। কারণ এই আই বচনটা মিথ্যা হবে, কিন্তু লজিক হিসাবে ঠিক আছে, কারণ বচনের ধর্ম সত্য বা মিথ্যা, আগেই বলেছি বচনের ধর্ম সত্য বা মিথ্যা। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে কোনো মানুষ হয় মরণশীল। তোমার শুনতে খটকা লাগলেও কিন্তু বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা, ওই হিসাবে মনে রাখবে, ঠিক আছে? লজিক হিসাবে তোমাকে সম্পর্কটা দেখতে, একটা এ বচন উদাহরণ দিলাম, একটা আই বচন উদাহরণ দিলাম। দেখো উদ্দেশ্য, এই যে মরণশীল, উদ্দেশ্য একই রাখলাম, বিধ একই রাখলাম, এই যে এ বচন আর এ আই এর মধ্যে কি সম্পর্ক? অসম বিরোধিতা। এটার উদাহরণ তো শুধু এটাই দিবে না, অন্য দিতে পারো। যেমন মনে করো বলতে পারো যে সকল কবি হয় কল্পনাপ্রবণ, তারপর বলতে পারো কোনো কবি হয় কল্পনাপ্রবণ। কবি একই রাখলে কল্পনাপ্রবণ একই। সকল কবি হয় কল্পনাপ্রবণ, কোনো কবি হয় কল্পনাপ্রবণ, ব্যাপারে একই। মানে এ বছর একটা উদাহরণ, আই বছর, শুধু উদ্দেশ্য বিধটা মেনটেন করতে। উদ্দেশ্য বিধ আলাদা দিলে কিন্তু সেটা গাচাং করে কাটে দেবে, ঠিক আছে? উদ্দেশ্য বিধ যদি আলাদা দাও, একটা এখানে মনে করো মানুষ আর মনসিন দিলে, আর এটার উদাহরণ ক্ষেত্রে অন্য দিলে, তাহলে কিন্তু গাচাং। কারণ বিরোধিতার সিস্টেম হচ্ছে উদ্দেশ্য আর বিধ একই রাখতে হবে। এই লাইনে উদ্দেশ্য বিধ যেটা দিয়েছো, পরের লাইনটাতে ওটাও একই দিতে হবে। শুধু এ বচনের ক্ষেত্রে শুরুটা যেরকম হবে সেটা আই বচনের একই হবে না। এ বচনের ক্ষেত্রে সকল হবে, আই বচনের ক্ষেত্রে যেভাবে হয় সেভাবেই। আই বচন যেমন শুরুটা কোনো তারপর হয় ওরকম, বুঝতে পারলাম? এরকম। নেক্সট হচ্ছে এখানে আরেকটা উদাহরণ দিতে পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই, অত বড় করে দরকার নেই। আরেকটা উদাহরণ মনে করো যে কোনো তোমরা দিলে, মনে করো আরেকটা উদাহরণ কি ছিল, মনে করো যে আরেকটা উদাহরণ এটা হতো, আর একটা উদাহরণ দিলে হয়ে যাবে। মনে করো একটা এবার একটা ই বচনের নাম দেবে, কারণ এ পাশেরটা দিলেও হবে, এমন নয় যে স্যার এ পাশেরটা দিলে হবে না, হ্যাঁ হবে, এটা দিলে হবে, এই পাশের উদাহরণটা দিলে। মনে করো ইটা দিয়ে আবার কখনো এটা দিতে যাও না, তাহলে তো অসম বিরোধীর নাম হলো না, দৃষ্টান্ত। তাহলে ই দিলে, এই পাশেরটা দিলে, তাহলে তোমাকে দিতে হবে যে কোনো মানুষ নয় অমর, তারপরটা ও বচন দিতে হবে কোনো মানুষ নয় অমর। এটার উদাহরণ হচ্ছে কোনো মানুষ নয় অমর, তারপরটা দিলে কোনো মানুষ নয় অমর। বুঝতে পারলাম? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, একই ব্যাপার, শুধু উদ্দেশ্য বিধ একই রাখতে হবে। এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন অসম হয়ে গেল। এবার চলো এবার হলো বিরোধিতার উদাহরণ দাও। বিরোধিতার, এবার চলো বিরোধিতার উদাহরণ দিই। বিরোধিতা মানে এই যে বিরোধিতা মানে হচ্ছে এই যে এ বচন আর ও বচনের মধ্যে একটা একইভাবে নাম দিতে হবে, আর ই আর আই এ। তার মানে হয় এইটা মেনটেন করো, না হলে এটা মেনটেন করো, যে কোনো একটা উদাহরণ দাও। তাহলে এ বচনের উদাহরণ দিলে ও বচনটাকে মেনটেন করতে হবে, আর ই বচনের উদাহরণ দিলে আই বচনটাকেও মেনটেন করতে হবে। চলো তাহলে বিরোধিতার একটা উদাহরণ দাও। বিরোধিতা মানে এই পাশের লাইনটা উদাহরণ দিতে পারো, এই পাশের লাইনটা উদাহরণ দিতে পারো। তো চলো এর উদাহরণ দিলে ও দিতে হবে, আর এর উদাহরণ দিলে আইও দিতে হবে। তো চলো নেক্সট বিরোধিতার একটি হচ্ছে উদাহরণ। তো বিরোধিতার উদাহরণ হচ্ছে, এবার হচ্ছে যে 15 নাম্বার প্রশ্নের উদাহরণ। 15 নাম্বার প্রশ্নের উদাহরণ হচ্ছে বিরোধিতা। তো 15 নাম্বার প্রশ্নের উদাহরণ হচ্ছে 15 নাম্বার প্রশ্ন উদাহরণ হচ্ছে, মনে করো একটা উদাহরণ দিতে হবে এ বচন। মনে করো সকল শিশু হয় সরল। এ বচন। তারপরে একটা উদাহরণ দিতে হবে ও বচনের। তাহলে এইটাকেই আবার ও বচনে করে দিতে হবে, উদ্দেশ্য বিধ একই রাখতে হবে। তো একই ব্যাপার, একই উদ্দেশ্য বিধ রাখতে হবে। তাহলে কি উত্তরটা কি ও বচনে করতে হবে? কোনো
কোনো কোনো উদ্দেশ্য একই রাখতে হবে, শিশু নয় দিতে হবে সরল, কোনো কোনো শিশু নয় সরল, এটা ও বচন। বুঝতে পারলাম যে এ বচন আর ও বচন, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ। মানে এ বচনের উদাহরণ দিলে ও বচনে দিতে, তার মানে কি এই যে উদ্দেশ্য আর উদ্দেশ্য একই রাখলাম, সরল সরল একই রাখলাম, এই যে উদ্দেশ্য উদয়, মানে এ বচনের উদ্দেশ্য আর ও বচনের উদ্দেশ্য একই থাকবে, এ বচনের বিধ আর ও বচনের বিধ একই থাকবে, শুধু এ বচনের যেটা হয় হবে তো হয় হবে, ও বচনের নয় হবে না, একই ব্যাপার। এ বচনের যেটা গঠন সেটাই হবে, ও বচন যেটা গঠন সেটা হবে। তার মানে মেনটেন কি হলো, এ বচন আর ও বচন, মানে এ বচন আর ও বচন উদাহরণ দিলে তাহলে হয়ে গেল বিরুদ্ধ বিরোধিতার। বুঝতে পারলাম, এটা হলো বিরুদ্ধ। উদ্দেশ্য বিধটা একই, এই জিনিসটা তোমরা যখনই বিরোধিতার ব্যাপারটা আসবে তখনই মনে রাখবে উদ্দেশ্য বিধগুলো একই দিবে, না হলে কিন্তু ঘাচাং করে কাটে দিবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উদাহরণ দেওয়ার। তাহলে বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ হয়ে গেল। এর সাথে আরেকটা উদাহরণ দিতে পারো। আরেকটা উদাহরণ কি, তোমরা তো এই পাশের উদাহরণটা দিলে, কোনটা উদাহরণ? মনে করো এই যে এটার উদাহরণ দিলাম, একটা এ বছর একটা উদাহরণ, ও বছর উদাহরণ দিলাম। এবার তুমি এটার উদাহরণ, এই লাইনটা উদাহরণ দিতে পারো। এমন নয় যে কোনো হয় এই সাইডটা মেনটেন করো, নাহলে এই সাইডটা মেনটেন করো। এই সাইডটা মেনটেন করলে একটা অন্য উদাহরণ দাও। মনে করো কোন ই বচনে একটা উদাহরণ দিতে হবে। মনে করো কোনো মানুষ নয় অমর, এটার উদাহরণ মনে করো কোনো মানুষ নয় অমর। আবার এইটাকে এবার আই বচনে করতে হবে, কোনো মানুষ হয় অমর। ব্যাস, একই মেনটেন হয়ে গেল। তো ব্যাস, বিরুদ্ধ বিরোধিতা ক্লিয়ার হয়ে গেল, এই পাশেটাও ক্লিয়ার হয়ে গেল, এই পাশেটাও ক্লিয়ার হয়ে, বুঝতে পারলাম। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন। তাহলে 15 নাম্বার পর্যন্ত আশা করি আর কোনো অসুবিধা থাকা উচিত নয়। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এবার পরীক্ষা পারবে। এবার চলো নেক্সট প্রশ্ন, 16 নাম্বার। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অধ্যায় তোমরা ক্লাস করো, মেইন ক্লাস যা লিখে দিয়েছি নোট, প্রত্যেকটা অধ্যায় যা নোট, লজিক, এমসিকিউ, এসিকিউ যা দিয়েছি, সঙ্গে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস হচ্ছে। মোট কথা, ভিডিওজ অপশনে ক্লিক করে যা ভিডিও পাচ্ছ, তোমার কোনোটা ভিডিও ফেলা নয়। যদি 80 পেতে হয়, সবগুলো পড়ো, সব পড়ো, কেউ আটকাতে না। প্রত্যেকটা জল ভাত করে দিবে, একদম জল ভাত। এগুলো কোনো টিউশনে পাবে না, একমাত্র আমার চ্যানেল। তো প্লিজ সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো, যত পারো শেয়ার করো। আর যারা 11 পড়ছে তাদেরকেও শেয়ার করো, কারণ পরবর্তীকালে তাদেরও সেম ভাবে টিউশন শুরু হবে, ঠিক আছে? এটা ডিজিটাল ফিলোসফি টিউশন। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 16 নাম্বার প্রশ্নটা কি? 16 নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো ও বচন, এবার হচ্ছে এটা হচ্ছে ও বচন মিথ্যা হলে ই বচন এবং আই বচন দুটি সত্যমূল্য কি হবে। এবার হচ্ছে এটা কোন ছক থেকে বলো তো? এটা হচ্ছে আরেকটা যে ছক আছে সেই ছক থেকে। তো এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা হলো সেগুলো সব হচ্ছে একটা ছক। এবার হচ্ছে অন্য আরেকটা ছক আছে, সেই ছকটা এবার আমি তোমাদের আলোচনা করছি, সেই ছকটা এবার আমি তোমাদের এখানে লিখছি, ঠিক আছে? এবার এই ছকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে দুইটাই ছক আছে, তো এই দুটা ছক থেকে এবার একটা ছক তো হয়ে গেল এতক্ষণ, এবার আরেকটা ছক আছে। তো আরেকটা ছকটা তোমরা দেখে নাও ভালো করে, ভীষণ গুরুত্বপূর্ণ, কেউ আটকাতে পারবে না, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এই ছকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এরকম একটা ছক নিবে, ঠিক আছে? এখানেও একটা ছক নিবে, এরকম ছকটা, এই ছকটা ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে বিরোধানুমানের ছক, ওইটা যেমন বচনের বিরুদ্ধে, এটা হচ্ছে বিরোধানুমান। তো এরকম টোটাল 4টা বক্স দিবে, 4টা বক্স মানে এই যে এরকম 1 2 3 4টা হলো না, 1 2 3 4, এই পাশেও 4টা হবে, এই পাশেও 4টা হবে, বক্স করে নেবে। যেহেতু 4টা বচন তাই 4টা বক্স হলো। ভালো করে দেখো, এটা একটা খেলনা আছে না, ওই যে বক্স ঘোরায় যে, ঠিক আছে? ওরকম টাইপের হলো না? তো এই যে এই পাশেও 4টা, এই পাশেও 4টা বক্স, এই পাশেও 4টা বক্স হয়ে গেল। তো প্রত্যেকটার উপরে এই যে এ বচন নাম দাও, ই বচন নাম দাও, আই বচন নাম দাও, ও বচন। এই ছকটা ভালো করে মনে রাখবে। এই বচনের বিরোধিতা থেকে এই দুটো ছক যদি বোঝো আর আমার এই ক্লাসগুলো করো, সারা জীবন তুমি টিচার থাকবে, ঠিক আছে? সারা জীবন তুমি টিচার থাকবে। এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় যদি ক্লাস করো তাহলে তুমি নিজে টিচার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এ বচন, ই বচন, আই বচন, ও বচন হয়ে গেল। এ বচনের তাহলে 4টা ঘর থাকলো, ই বচনের 4টা ঘর, আই বচন ও 4টা, ও বচন হতো। প্রত্যেকটারই জন্য এরকম করে বক্স থাকলো। তাহলে এই পাশে 4টা, এই পাশে 4টা হয়ে গেলো। আর সবার উপরে মানে মোট কথা 4টা করে যেন বক্স থাকে, যে 1 2 3 4 থাকলো, 4টা করে ঘর থাকলো। এবার সবকে প্রপার্টি করে দিলাম, এরকম আলাদা করে দিলাম। এবার হচ্ছে কি, এবার কাজটা দেখো, ক্লিয়ার হয়ে গেল। এবার কাজ কি? প্রথম কাজ কি? এই যে এই ঘর থেকে বড় হাতের টি, এই ঘর থেকে এই কোণে টি দিব, টি মানে ট্রুথ মানে সত্য। আর হলো এই কোণ থেকে এই কোণ, সবার প্রথমে এই কোণ থেকে এই কোণে নিয়ে আসবে, কখনো তেরা বাঁকা নিয়ে আসবে না। এই কোণ থেকে এই কোণ মেনটেন করবে, দেখবে কোণেই পড়বে। এই কোণ হলো। তারপর কাজ কি? তারপর এই যে ও থেকে এই কোণ, বড় হাতের এফ এই কোণ,
এই কোণ থেকে এই কোণ টিটি আর এই কোণ থেকে এফএফ, এই দুটা কাজ প্রথম, এই দুটা কাজ প্রথম। এই ছকগুলো পরীক্ষার রাফ খাতায় মেনটেন করে নিবে, তারপর বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? না হলে প্রশ্নের উত্তর ভুল দিবে, ঠিক আছে? হলো? তাহলে এই কোণ থেকে এই কোণ আর এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ আর এই কোণ থেকে এই কোণ। এবার কি হলো? টিটি এফএফ, দুটাতেই এফএফ না কিন্তু, এক পাশের টিটি, তাই বলে এই পাশের টিটি না কিন্তু, সরি এই পাশে আবার এফএফ না, এই জিনিসটা আবার মনে রাখবে আমি যেভাবে বলছি। এই পাশে টিটি, এই কোণ থেকে এ থেকে এই কোণের টিটি, টিটি মানে সত্য, ট্রুথ মানে সত্য। আর এই যে এই ও থেকে এফ, এই কথাটা মনে রাখবে, কখনো আবার এ থেকে এখান থেকে এফ দেওয়ার চেষ্টা করবে না, আবার এখান থেকে টি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু মানে গোটা সিস্টেমটাই ভুল হয়ে যাবে। তাহলে এই কোণ থেকে এই কোণ টিটি আর এই কোণ থেকে এই কোণ এফ এফ, টি মানে ট্রুথ মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। ক্লিয়ার? ঠিক আছে? এই যে টি মানে কি, টি মানে কি সত্য, আর এফ মানে ফলস মানে মিথ্যা, এটা তো তোমরা জানোই, ফলস মানে মিথ্যা, ঠিক আছে? তো ট্রুথ মানে সত্য, ফলস মানে এফ মানে মিথ্যা। হলো? এবার কাজ কি? আরেকটা কথা, এখানে কিন্তু যেভাবে দিতে বলছি এটা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল বড় হাতে টিটি, বড় হাতের এফ এফ। হলো? তারপরে কাজ 2 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ ওই যে টি আছে না সত্য, তার বাম পাশে আর ডান পাশে দুই পাশে ছোট হাতে দিবে। এবার যা দিবে সব ছোট হাতের মানে অপোজিট, মানে সত্য, তার সত্যর অপোজিট কি? মিথ্যা। অপোজিটটা মিথ্যাটা কি? ছোট হাতে দিবে, ছোট হাতের এফ, ব্যাস দুইটা দিবে, বাম পাশ আর ডান পাশ, মানে টি এর বাম পাশ আর ডান পাশ মিথ্যা দিয়ে দাও, ব্যাস এরকম দুটা। তো এটার অপোজিট, টি এর অপোজিট দিবে। সেম কেস এটা যেমন অপোজিট দিলে এইভাবে মনে রাখো, সেম কেস এই পাশে যেমন দিলে এই এফ আছে না, এটা মিথ্যা, এর অপোজিট তার মানে কি হবে? টি হবে। এখানেও ছোট হাতের, এটাও ছোট হাতের টি, ব্যাস এই দুটা কাজ করলে তোমাদের হয়ে গেল। কি কাজ করলাম? এই টি এর বাম পাশ আর ডান পাশ অপোজিট দিলাম, সত্যর অপোজিট মিথ্যা, ছোট হাতের এটাকে ছোট হাতে দিব, আর এখানে এ মিথ্যা আছে তার এর অপোজিট কি দিব? সত্য দিব, দুটা টি, ছোট ছোট টি, ব্যাস। বাকি কয়টা জায়গা ফাঁকা থাকলো, এই যে 1 2 3 4টা ঘর থাকলো, এই 4টা ঘর ড্যাশ দিব, ড্যাশ 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 ড্যাশ। এই ড্যাশগুলো মানে হচ্ছে ডাউট, এটার উত্তর হচ্ছে অনিশ্চিত, উত্তর অনিশ্চিত, সন্দেহ, ঠিক আছে? এগুলার উত্তর হচ্ছে অনিশ্চিত, সন্দেহ, বলা যাবে না। এটার মানে হচ্ছে অনিশ্চিত, সন্দেহ মানে বলা যাবে না, সত্য না মিথ্যা বলা যাবে না, সত্য মিথ্যা দুটাই হতে পারে। এটার উত্তর হচ্ছে বলা যাবে না। এই ড্যাশগুলোতে আসবে যেখানে, সেটা উত্তর বলা যাবে না, মানে সন্দেহ, সম্ভাব্য, অনিশ্চিত সব কিছু এর মধ্যে থাকবে, ঠিক আছে? এটার উত্তর অনিশ্চিত, মানে এটা হচ্ছে অনিশ্চিত, সংশয় থাকবে, ডাউট, এগুলোকে ডাউট বলা হয়, ডাউট মানে সন্দেহ, সংশয় থাকবে, মানে বলা যাবে না। বুঝতে পারলাম? এটার মানে এই 4টা ঘরে মানে। এবার তাহলে স্যার এটা শিখে আমি কি করব? তোমাদের প্রশ্ন হচ্ছে কি করব? চলো এখন যে প্রশ্নগুলো আছে, এই অধ্যায় থেকে এই দুটা ছক থেকে এই প্রশ্নগুলো যত নষ্টি ফষ্টি যত হয়, এই দুটা ছক থেকে এই অধ্যায়তে তোমাদের ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসে। আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো লেখার বাইরে যে প্রশ্নগুলো, সেগুলো এই দুটো ছক থেকেই আসবে, ঠিক আছে? তো কি ধরনের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার, ও বচন মিথ্যা হলে ই বচন এবং আই বচন দুটির অসত্য মূল্য কি হবে? বলছে ও বচন মিথ্যা হলে ই এবং আই বচন দুটির সত্য মূল্য কি হবে? যখন এই ধরনের প্রশ্ন দেখবে তখন আমাদের এই ছকটার কথা স্মরণ করতে হবে, মনে করতে হবে। কোনটা? এই ছকটার কথা মনে করতে হবে, যে ও বচন মিথ্যা হলে ই এবং আই বচন দুটির সত্য মূল্য কি হবে? ও বচন মিথ্যা হলে আই বচন, হ্যাঁ, ই এবং আই বচন দুটি সত্য মূল্য কি হবে? তাহলে তখন আমাদের এই বিরোধানুমান, এই ছকটা আমাদের মনে রাখতে হবে। তো এই ও বচন মিথ্যা হলে, তার মানে ও বচন, তখন আমাদেরকে এখানে ও বচনের ঘরে যেতে হবে। ও বচন মানে কোনটা ঘর? এই যে এটা ও বচনের ঘর, তার মানে ও বচনের শাড়ি হচ্ছে এই যে এটা ও বচনের শাড়ি, এটা আই বচনের শাড়ি, এটা ই বচনের শাড়ি, এটা হচ্ছে এ বচনের শাড়ি। বুঝতে পারলাম? তাহলে এবার ও বচন মিথ্যা হলে, মানে প্রথমে বলে দিয়েছে ও বচন মিথ্যা হলে, তার মানে ও বচন মিথ্যা হলে কি কি জানতে চেয়েছে আমার কাছে? ই বচন জানতে চেয়েছে এবং আই বচন দুটারই জানতে চেয়েছে। তাহলে প্রথমটা বলে দিয়েছে কি ও বচন মিথ্যা হলে, তাহলে আমাদেরকে ও বচনের ঘরে যেতে হবে। ও বচন মানে নিচে শাড়িগুলো দেখতে হবে। তো যখন মনে রাখবে এই যে ও বচন মিথ্যা হলে, বলছে না মিথ্যা হলে, তো যখন আমরা শুরুটা করব না, সত্যই বলুক আর মিথ্যাই বলুক, শুরুটা যখন করব সব সময় ক্যাপিটাল লেটারে ধরবো, এই জন্য এখানে ছোট হাতের আর বড় হাতেরটা দেওয়া হয়েছে। বুঝতে পারলাম? কি বলবো? সব সময় যখন শুরুটা করব তখন বড় হাতেরটা ধরতে হয়। তাহলে ও বচন মিথ্যা হলে, তো ও বচনের ঘরে তো মিথ্যা, এফ মানে ফলস, এটাও মিথ্যা, আবার
দুই জায়গায় সত্য আছে, একটা ছোট হাতের সত্য আছে, একটা বড় হাতের সত্য আছে, তাহলে ধরবো কোনটা? প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে ও বচন মিথ্যা হলে, তাহলে ও বচনের ঘরে যেটা মিথ্যা আছে, ও বচনের ঘরে কি আছে? মিথ্যা কোথায় কোথায় আছে? এই যে এফ মানে ফলস মানে মিথ্যা, এই যে টি মানে সত্য, এটা ড্যাশ মানে এটা অনিশ্চিত, আর এটা টি মানে সত্য। তার মানে কোনটা ঘর ধরবো? এই যে মিথ্যার ঘরটা ধরবো। এই যে মিথ্যার ঘরটা আছে না, এই যে এই ঘরটা ধরবো। এই যে মিথ্যা ঘরটা, এই ঘরটা ধরবো মিথ্যা। এই যে এ ফলস মানে মিথ্যা, এই ঘরটা এটা ধরতে বলছে। ও বচন মিথ্যা হলে এই ঘরটা ধরতে বলছে, এই ঘরটা। ও বচন মিথ্যা হলে এই ঘরটা ধরবো। তারপর কি জানতে চেয়েছে? ই বচন এবং আই বচন দুটি সত্য মূল্য কি হবে? মানে এই ঘরটাতে আমাদেরকে ধরতে বলছে, এই ঘরটাতে ধরতে বলছে। এইখান থেকে কোথায় যেতে বলছে? আই বচন জানতে চেয়েছে। আবার কি জানতে চেয়েছে? আই এবং ই বচন দুটি সত্য মূল্য। আইও জানতে চেয়েছে, ই বচন। তাহলে আমাদেরকে এই ঘরটা আমরা আইডেন্টিফাই করলাম, এই ঘরটা আমরা আইডেন্টিফাই করলাম। এই ঘরটা কেন? কারণ বলেই দিয়েছে ও বচন মিথ্যা হলে, মানে ও বচনের ঘরে যেটা মিথ্যা আছে সেটাই ধরতে হবে। সবসময় বড় হাতেরটা ধরতে হবে, ছোট হাতের না কিন্তু। কারণ ক্যাপিটালে মিথ্যা মানে ফলস, মানে এফ বড় হাতেরটা ধরতে হবে, মিথ্যা বড় হাতে ধরতে হবে, মিথ্যা। তাহলে আই বচন না জানতে চাইছে, আর ই বচন। আই বচনের ঘরে কি আছে? যেহেতু এই সারিতে হয়েছে, তাহলে এই সারি এখানে যেতে। আই বচনের ঘরে কি আছে? সত্য টি, ছোট হাতের টি আছে। ছোট হাতের টি থাকুক আর বড় হাতের টি থাকুক, যাই থাকুক উত্তরটা সেটাই হবে। তাহলে টি মানে সত্য। তাহলে আই বচনের সত্য মূল্য কি হবে? সত্য হবে। এবং ই বচনের সত্য মূল্যগুলো মিথ্যা হবে। একটা সত্য হবে, একটা মিথ্যা হবে। বুঝতে পারলাম? একটা কি হবে? ও বচন মিথ্যা হলে আই বচনের সত্য মূল্য হচ্ছে সত্য হবে, এবং ই বচনের সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। তার মানে ই বচনটা মিথ্যা হবে এবং আই বচনটা কি হবে? সত্য হবে। যেহেতু এই সারিতে হয়েছে, যেহেতু এই সারিতে এটা আইডেন্টিফাই করতে, এই সারি যেতে হবে। একবার আই বচনে যেতে বলছে, একবার ই বচন জানতে চেয়েছে। তাহলে এটার উত্তর কি হবে? ও বচন মিথ্যা হলে ই বচনের সত্য মূল্য কি হবে? ই বচনের সত্য মূল্য মিথ্যা হবে। এবং আই বচনের সত্য মূল্য কি হবে? আই বচনের সত্য মূল্য কি হবে? আই বচনের সত্য মূল্য সত্য হবে। বুঝতে পারলাম? ও বচন মিথ্যা হলে ই বচনের সত্য মূল্য মিথ্যা হবে, আর আই বচন কি হবে? সত্য হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটার উত্তর ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন। ঠিক আছে, এবার চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? এবার দেখো নেক্সট প্রশ্ন। অধীন বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে, এবার আবার দেখো প্রশ্নটা অন্যভাবে বলছে। অধীন বিপরীত বিরোধিতা মানে এখানে ওই ছকটাও এখানে কাজে লাগবে। দেখো প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে, ওই ছকটাও এখানে কাজে লাগবে। দেখো অধীন বিপরীত বিরোধিতা তোমরা কিন্তু জানো, কিন্তু প্রশ্নটা ধরতে পারো নাই। তোমরা জানো, সব পারবে, কিন্তু প্রশ্ন ধরতে পারো নাই। ভালো করে দেখো, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? অধীন বিপরীত বিরোধিতা মানে তোমাকে এই যে ছকটা বলতে চেয়েছে, এই যে অধীন বিপরীত বিরোধিতার, তার মানে বলতে চেয়েছে তোমাকে এই যে অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা মানে এই যে এই ছকটার কথা বলছে। অধীন বিপরীত বিরোধিতা মানে এই আই আর ও এর সম্পর্কর কথা বলছে। অধীন বিপরীত বিরোধিতা আই আর ও, অধীন বিপরীত কার মধ্যে আছে? আই আর ও এর মধ্যে আছে। তখন তোমাকে এই কথাটা মনে করতে হবে। তোমাকে প্রশ্নটা ঘুরায় বলছে, কি বলছে? যে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তাহলে অধীন বিপরীতে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তার মানে প্রথমে তোমাকে মনে করো এটাই ধরো বা এটাই ধরো, যাই ধরো না কেন উত্তর একটাই আসবে। এটা ধরলে এটা উত্তর যা আসবে, এটা ধরলে উত্তর এটা তাই আসবে। কারণ তোমাকে ওখানে নির্দিষ্ট করে বলে দেয়নি যে এটা ধরো, এটা ধরো, এটা প্রথমে এটা ধরো আর প্রথমে এটা ধরো। তুমি এই পাশ থেকে এই পাশে ধরতে পারো, এই পাশ থেকে এটা ধরতে পারো। শুরুটা কি বলছে? অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে, একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তো চলো দেখা যাক। একটি বচন সত্য হলে অধীন বিপরীত বিরোধিতা মানে আই আর ও, আর আই আর ওর মধ্যে উত্তর দেখো একদম সব একই উত্তর আসবে। দেখো অধীন বিপরীত বিরোধিতা মানে কি? এই যে আই আর ও এর মধ্যে, তো ও আই আর ও, অধীন বিপরীত মানে আই আর ও, আই আর ওর মধ্যে অধীন বিপরীত। চলো তো খালি জাস্ট এটা মেনটেন করবে। অধীন বিপরীত কি বচন বলছে? একটি বচন সত্য হলে, মানে প্রথমটা সত্য ধরবে, তারপর অন্যটা কি হবে? তো মনে করো প্রথম আমি আই বচনটা এই পাশ থেকে যদি যাই, আই বচনটা সত্য হলে, তো ভালো করে দেখো আই বচনের ঘর কোনটা আছে? আই বচনের ঘর এই গোটা শাড়িটা। তো আই বচনের ঘরে সত্য কোথায় আছে? সত্য হচ্ছে এই যে এখানে এক জায়গা আছে আর এখানে এক জায়গা আছে। তো ধরার ক্ষেত্রে আমি কি বলছিলাম? ধরার ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে, মানে শুরুবাতটা সবসময় বড় হাতেরটা করতে হবে। শুরুবাত প্রথম যেটা শুরু সেটা বড় হাতেরটা করতে হবে, আর শেষ যেটা হবে সেটা ছোট হাতে হতে পারে, বড় হাতে হতে, যেটা উত্তর সেটাই উত্তর। তাহলে আই বচন সত্য হলে অধীন বিপরীত বিরোধিতার মধ্যে আই বচন সত্য হলে, কারণ আমি যদি এদিক থেকে যাই আই বচন সত্য হলে ও বচন কি হবে? তাহলে আই বচন এই যে সত্য হলে, আর ও বচন কি হবে? অনিশ্চিত হবে। উত্তর কি হবে? অনিশ্চিত। ওই যে ও বচনটা কি হবে?
ও বচন, যেহেতু আই বচন সত্য হলে ও বচন কি হবে, যেহেতু এই লাইনে ধরছো তৃতীয় লাইনে, তাহলে সরাসরি ও বচনে গিয়ে থামতে হবে। ও বচনে গিয়ে এবার হচ্ছে অনিশ্চিত, মানে ড্যাশ, উত্তর হবে অনিশ্চিত। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি কি করে বুঝলেন যে এই পাশ তো কত ধরতে পারতেন? হ্যাঁ, এটার ক্ষেত্রে উত্তর হলে একই হবে। চলো নেক্সট প্রশ্ন তাই আছে, তাহলে নেক্সট প্রশ্নটা তাই ওইভাবে, আমি জানি তো তোমাদের এটা মনের মধ্যে প্রশ্ন হবে, আমি ওইটাও প্রশ্ন করেছি। দেখো অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে, অনিশ্চিত হবে। নেক্সট প্রশ্নটা দেখো, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হয়, ভালো করে দেখো। এবার বলছে হ্যাঁ ওইটা প্রশ্ন করার আগে এই প্রশ্নটাও আগে তুমি এই প্রশ্নটাই আরেকবার করে দিচ্ছি। অধীন বিপরীত একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? তো অধীন এই পাশ থেকে একটি আই বচন সত্য হলে, এই পাশ থেকে এই যে মানে আই বচন সত্য হলে অন্য ও বচন কি হবে, অনিশ্চিত হবে না? সেম কেস যদি তুমি এই পাশ থেকে অধীন বিপরীত থেকে এই পাশ থেকে এই পাশে আসো, এই মনে করো প্রথমে এইটা ধরলে ও বচন সত্য হলে, আলটিমেটলি শুরুটা কিন্তু তোমাকে এটাই করতে হবে। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এই পাশ থেকে আই বচন থেকে ওয়ে যাও বা ও থেকে এই পাশে আসো, মানে একটি বচন সত্য, প্রথমটা সত্যই হতে হবে। তাহলে মনে করো এবার যদি আমি ও বচন সত্য ধরি, তাহলে আই বচন কি হবে, ভালো করে দেখো। ও বচন সত্য হলে এখানে এটা ঘর ধরবে নিশ্চয়ই, তাহলে আই বচন কি দেখো, আই বচন অনিশ্চিত, মানে এই পাশ থেকে এই পাশে যাও আর এই পাশ থেকে এই পাশে, উত্তর একই আসবে। তো বুঝতে পারলাম, কারণ আই আর ও দুটাই নাম হচ্ছে অধীন বিপরীত, এই পাশ থেকে ওই পাশেও গেলে উত্তর একই আসবে, এই পাশ থেকে উত্তর একই আসবে, তাহলে দুটাই উত্তর অনিশ্চিত। বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন দেখো, এবার বলছে নেক্সট প্রশ্ন বলছে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে। দেখো প্রশ্নগুলা ঘুরিয়ে আসে, অধীন বিপরীত একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে। এবার বলছে মিথ্যা হলে অন্যটি কি হবে। অধীন বিপরীত বিরোধিতা মানে কি, একই ব্যাপার, অধীন বিপরীত বিরোধিতা মানে এটাই, আই আর ও। এবার বলছে মিথ্যা হলে একটি বচন মিথ্যা, মানে প্রথমটাই মনে করো মিথ্যা ধরো, তো প্রথমটা মিথ্যা হলে তারপরটা কি হবে, মনে করো আই বচন মিথ্যা হলে তারপরটা কি হবে, বলছে অধীন বিরোধী একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে। তাহলে প্রথমটা মিথ্যা হলে ও বচন কি হবে, তো চলো ছকটা মিলে যাক। আই বচন, মনে করো আই বচনকে প্রথমে মিথ্যা ধরো, কারণ প্রথমে যেভাবে বলছে একটি বচন মিথ্যা হলে, কারণ এক তো আই আর ও এর মধ্যে সম্পর্কটা জানতে চাইছে, কারণ অধীন বিপরীত বিরোধিতা মানে আই আর ওর মধ্যে জানতে চাইছে। তাহলে আই বচন মিথ্যা হলে ও বচন কি হবে, তাহলে আই বচন মিথ্যা হলে, ভালো করে দেখো আই বচনের ঘর কোনটা, আই বচনের ঘরে যে এই লাইনটা, তো আই বচনে যে মিথ্যা কথা আছে এই যে এই ঘরটা মিথ্যা, দ্বিতীয় লাইনে মিথ্যা, তাহলে ও বচনে জানতে, ও বচনে সরাসরি যেতে হবে, ও বচনের ঘরে কি আছে, সত্য আছে। শেষটা ছোট হাতে থাকুক আর বড় হাতে থাকুক, যাই থাকুক সেটাই উত্তর। টি থাকলেই, মোট কথা টি থাকলেই সত্য, এফ থাকলেই মিথ্যা, তো এখানে সত্য আছে, তার মানে উত্তরটা সত্য হলো। ঠিক আছে, উত্তরটা সত্য। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই পাশ থেকে তো গেলেন, এই পাশ থেকে আসেন তো উত্তরটা দেখেন আলাদা হয় কিনা, চলো একই উত্তর হবে। এবার মনে করো শুরুটা ধরি, ও বচন মিথ্যা হলে, শুধু জাস্ট এটা মেনটেন করতে হবে, ও বচন মিথ্যা হলে এই পাশ থেকেও যেতে পারে, ও পাশ থেকেও আসতে হবে, তাহলে ও বচন মিথ্যা হলে, ভালো করে দেখো এবার যদি আমি এই পাশ থেকে ধরি ও বচন মিথ্যা, তাহলে ও বচনের মিথ্যা ঘর কোথায় আছে, যে প্রথমে আছে মিথ্যা। এবার আই বচন কি, আই বচন সত্য, দেখো এই পাশ থেকে গেল যেন এই পাশে উত্তর হবে, এই পাশ থেকে আসলে একই, ও বচন মিথ্যা হলে আই বচন সত্য হবে, তাহলে উত্তর দুটোই একই। বুঝতে পারলাম, তাহলে দুটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইটার উত্তর কি হবে, এইটার উত্তর কিন্তু ও বচন, এটার ক্ষেত্রে ও বচন, আই বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, আই বচন মিথ্যা হলে, ভালো করে দেখো আই বচন মিথ্যা হলে অন্যটি সত্য হবে। ঠিক তেমনি এই পাশ থেকেও আসলেও একই হবে। মোট কথা আমি বলতে চাচ্ছি যে ও থেকে আই আসো বা আই থেকে ও যাও, যাই যাও না কেন একই ব্যাপার, উত্তর একই আসবে। তাহলে এটার উত্তর কি হবে, এখনই বলে দিলাম, একটি বচন মিথ্যা হলে, আই বচন মিথ্যা হলে উত্তর সত্য হবে। ক্লিয়ার হয়ে গেল, এটার উত্তর সত্য হবে। হ্যাঁ, এবার নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি। এবার হচ্ছে বিপরীত বিরোধিতা মানে কি, বিপরীত বিরোধিতা মানে এই যে বিপরীত বিরোধিতা মানে, প্রশ্নগুলো দেখো কত রকম ভাবে ঘুরিয়ে আছে, দেখো বিপরীত বিরোধিতা মানে এই যে বিপরীত বিরোধিতা মানে এ আর ই, এবং এখন বলছে তোমাকে এ আর ই এর ব্যাপারটা মেনটেন করতে বলে, এ আর ই। তাহলে এখানে প্রশ্ন কি বলছে, বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে। বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে, মানে একটি বচন মানে একটি বচন বলতে হয় তুমি এটা প্রথমে ধরো আর এটা যাই ধরো না কেন, এটা মিথ্যা হলে এটা কি হবে, বা এটা মিথ্যা হলে এটা কি হবে, সেইভাবেই তোমাকে বার করতে। সেম যেমন আই বচন মিথ্যা হলে এটা, যেমন এটা বলছিল
অধীন বিপরীত, এই যে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যেমন একটি বচন সত্য হলে অন্যটি কি হবে, যেমন এই যে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে কি, যেমন অধীন এইটা এই সম্পর্কটা, যেমন প্রথমকার প্রশ্নটা কি ছিল একটি বচন সত্য হলে, তাহলে বলছে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে, মনে করো আই বচন সত্য হলে ও বচন কি হবে, বা ও বচন সত্য হলে আই বচন কি, উত্তর যে একইবারও ছিল না ওরকম ব্যাপার, এটারও একইভাবে বার করতে হবে যে বিপরীত বিরোধিতা, যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, মানে এটার ক্ষেত্রে এবার প্রথমে তোমাকে জানতে চেয়েছে একটি বচন, সেটা এ বচন, এটাও ধরতে পারো এটাও ধরতে পারো, যাই ধরো না কেন, এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, তাহলে বিপরীত একটি এ বচন মিথ্যা হলে, হ্যাঁ এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, চলো উত্তর করা যাক। এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, এ বচন মিথ্যা হলে, তাহলে বিপরীত বিরোধিতা এ বচন মিথ্যা হলে, এবার এ বচনের ঘরে দেখো, এ বচনের ঘরে মিথ্যা কোথায় আছে, এ বচনের ঘরে মিথ্যা যে এখানে আছে, হ্যাঁ তোমাদের আরেকটা দেখতে পাবো ছোট হাতের টি আছে, কিন্তু ছোট হাতের এ আছে, ছোট হাতের এটা ধরবো না, ধরার সময় কি করবো, ধরার সময় সবসময় বড় হাতেরটা, তার মানে এই যে এটা ধরবো, এ বচনের ঘরে ধরবো, বড় হাতেরটা ধরবো, এই জন্য বড় হাতের আর ছোট হাতেরটা দেওয়া হয়, বোঝা গেল এবার, ধরার সময় বড় হাতেরটা, আর শেষ যেখানে থামবে সেটা ছোট হাতের হতে পারে, বড় হাতের হতে পারে, শুরুর হাতটা বড় হাতের, তাহলে এ বচন মিথ্যা হলে বড় হাতেরটা হলো, এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, তার মানে বিপরীত বিরোধিতা একমাত্র এ আর ই এর মধ্যে সম্পর্ক, একটি বচন মিথ্যা হলে, তাহলে বিপরীত একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, তার মানে এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, উত্তর অনিশ্চিত, এই যে উত্তর ভালো করে দেখো অনিশ্চিত ড্যাশ। এবার ভালো করে দেখো এ বচন যেমন তুমি ধরছো, এবার শুরু থেকে এবার এ বচন হলো, এবার ই বচন একই ব্যাপার, ই বচন থেকে ই বচনও যদি ধরো, ই বচন মিথ্যা হলে ই বচন, কারণ এ আর ই এর মধ্যে তো সম্পর্ক, এ আর ই এর মধ্যে তো বিপরীত বিরোধিতা, সেরকম তো ই থেকেও এর একই ব্যাপার, এ থেকে ইও আসতে পারো, ই থেকে এও আসতে পারো, তো ই থেকেও আসো একই ব্যাপার, একই উত্তর আসবে। বিপরীত একটি বচন মিথ্যা হলে মোট কথা প্রথম কারটা মিথ্যাই ধরতো, এবার যদি ই কে মিথ্যা ধরো, তাহলে ই কে যদি মিথ্যাই ধরো, ই কে মিথ্যা ধরো, তার মানে ই এর ঘর, এই ই এর ঘাটিটা ই এর ঘরে মিথ্যা, যে বড় হাতের ই এফ মিথ্যা হলে এ বচন জানতে, এ বচনের ঘরে কি ড্যাশ, উত্তর আলটিমেটলি একই উত্তর আসবে, ওই সম্পর্কের ক্ষেত্রে যেদিকে যাও একই উত্তর, তার মানে এদিক থেকে আসলেও একই উত্তর, এদিক থেকে একই উত্তর, উত্তর কি হবে অনিশ্চিত, বুঝা গেল উত্তর, তাহলে এটার উত্তর ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, এই প্রশ্নটা আশা করি একই ধরনের প্রশ্ন আমি করে দিলাম এই প্রশ্নটা, এবার এই ধরনের লজিক থেকে আশা করি এই প্রশ্নটা তোমরা করবে, এই প্রশ্নটা সোজা প্রশ্ন আমি যেভাবে বুঝালাম, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, এটা তোমরা করে দিবে, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, আমি এখনই সবভাবে বুঝিয়ে দিলাম, সব ক্লিয়ার হয়ে গেলাম, একই ব্যাপার, শুধু যাও বলে দিচ্ছি তোমাকে সম্পর্কটা আমি। বিরুদ্ধ বিরোধিতা মানে কি, এখানে বলছে বিরুদ্ধ বিরোধিতা মানে এই যে এই পাশ থেকে এই পাশে ধরো, বা এই পাশ থেকে এই পাশে ধরো, একই ব্যাপার, এই পাশ থেকে একই ধরো, বা এই পাশ থেকে ধরলে এটা জানতে চাইবে, এই পাশ থেকে ধরলে এটা জানতে চাইবে, আর এই পাশ থেকে ধরলে এটা জানতে চাইবে, এই পাশ থেকে ধরলে একই জানতে চাইবে, উত্তর যাই বড় না কেন উত্তর একই আসবে, এই পাশ থেকে ধরলেও এটা যেমন উত্তর আসবে, এই পাশ থেকে ধরলেও তখন একই উত্তর আসবে। তাহলে এখানে প্রশ্ন কি বলছে, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, এটা তোমরা করে দিবে, ঠিক আছে, তোমরা এটা করে দিবে, আশা করি তোমাদের পারবে, 100% পারবে। তো এই ধরনের আজকে এসিকিউটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এরপরের দিন এমসিকিউ এই অধ্যায় দিয়ে ফিনিশিং হয়ে যাবে এক্সট্রা ক্লাস, ঠিক আছে। আর বাকি যত ক্লাস করিয়েছি আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস করো, কেউ আটকাতে পারবে না, প্রত্যেকটা অধ্যায়ের মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, যেমন আজকের এক্সট্রা ক্লাস হলো, যত রকমের প্রশ্ন ঘুরে আসবে, এবার মেইন ক্লাসগুলো করবে, দেখবে জল ভাত হয়ে যাবে, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা আমার প্রত্যেকটা অধ্যায়ের যেখানে যেখানে বাকি আছে এক্সট্রা ক্লাস করার জন্য কন্টিনিউ ক্লাস চলতেই থাকছে, মেইন ক্লাসগুলো করো, কোন অধ্যায় নোট বুঝো নাই বলবে, আমি সেটাও বুঝিয়ে দেবো। তো এইভাবে ক্লাস করতে থাকবে, মেইন ক্লাসগুলো সিরিয়ালি হয়েছে, যুক্তি অধ্যায় থেকে আরোমূলক দোষ 12টা অধ্যায় আগে কমপ্লিট হয়েছে, নোটপত্র সব কিছু এমসিকিউ সব লিখে দিয়ে সব কিছু কমপ্লিট, নোটটাকে কমপ্লিট করে দিয়েছি। তারপর এখন হচ্ছে এক্সট্রা ক্লাস চলছে, যে কোন অধ্যায় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেভাবে প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো 100% বলছি, 80 এইভাবে পড়ো, কেউ আটকাতে পারবে না। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো।